হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আসলে টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের 30 মিনিট মতো সময় নষ্ট হয়েছে এবং 9:30টার লাইভ আমাদেরকে করতে হয়েছে আরো কিছুক্ষণ পরে। যাই হোক, ফ্রি সফটওয়্যার চালালে এরকম হয়। আজকে আমাদের লাইভের বিষয় হচ্ছে ব্যাক ইন ডেভেলপার্সদের নিয়ে। ব্যাক ইন ডেভেলপার্স ব্যাক ইন্ডে যারা স্কলারশিপ পেয়েছেন তাদেরকে নিয়ে হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান। তাদের মনোভাব আমরা জানবো। ব্যাক ইন নিয়ে প্রচুর কোশ্চিন থাকতে পারে আপনাদের, সেই সমস্ত কোশ্চিনস আমরা শুনবো, জানবো এবং বুঝবো, উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার ক্ষমতার ভেতরে থাকে। তো আপনারা কোশ্চিন করতে পারেন, সেই কোশ্চিনগুলো লাইভের শেষের দিকে অবশ্যই আমি সবার কোশ্চিনের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমাদের গেস্টরাও চলে এসছে, সো আমি গেস্টদের ইন করি। ওকে, আমাদের ব্যাক ইন স্কলারশিপ এক্সামে প্রথম হয়েছিলেন গাজী এমডি শাহনেওয়াজ ভাই, দ্বিতীয় হয়েছিলেন জাওয়াদ হোসেন ভাই, উনি বোধহয় মিসিং আছেন, উনি আসতে পারবেন না। সাহেব আলী ভাই হয়েছিলেন হচ্ছে থার্ড, শাহনেওয়াজ রাব্বি শিশির ভাই হয়েছিলেন ফোর্থ এবং মোনেম ভাই হয়েছিলেন ফিফথ। কিন্তু মোনেম ভাই ফ্যামিলিগত কিছু কারণে আমাদের কোর্সটা স্কলারশিপটা কন্টিনিউ করতে পারবেন না। তার পরবর্তীতে আমরা আরেকজনকে এখানে জয়েন করেছি, সেটা হচ্ছে নুসরাত ফারিয়া আপু। উনি হচ্ছে দুইটা ক্যাম্পের জন্য, দুইটা স্কলারশিপ এক্সামে স্পেশাল মেনশনে ছিলেন, এই হিসেবে তাকে হচ্ছে আমরা যুক্ত করেছি। কিন্তু উনিও আজকে জয়েন করতে পারবেন না শারীরিক অসুস্থতার কারণে। তো আমরা সরাসরি চলে যাব শাহনেওয়াজ ভাইয়ের কাছে এবং শাহনেওয়াজ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে ওনার এত ভালো এক্সাম দেওয়ার পেছনের রহস্যটা কি, উনি কি ভেবে বা কি মনোভাব নিয়ে পরীক্ষা দিল যে এত ভালো রেজাল্ট করলো ব্যাক ইন্ডে। সবার প্রথমে তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম শাহনাজ আসসালাম বলছিলাম। ভাইয়া। তো আসলে এক্সামে দেখলাম যে আপনার, যখন আমি এক্সাম দিতে বসলাম দেখলাম যে আপনার জি এক্সামে নেগেটিভ মার্কিং আছে। জি। তো ওই ক্ষেত্রে আমি আসলে যেগুলো পারি নাই ওগুলো আসলে আমি আনসার করি নাই। আর ওকে। কোশ্চেন যদি বলতে হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্টের, যেহেতু কোর্সটা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের, তো হুম এই হুম। ক্ষেত্রে আপনার কিছু প্রি রিকোয়েস্ট ছিল, লাইক আপনার বেসিক যে হুম। জাভাস্ক্রিপ্ট বা বেসিক যে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে প্রশ্নগুলো মোটামুটি ইজি ছিল, কিন্তু কনফিউজিং ছিল, যেহেতু যেহেতু এটা আপনার একটা স্কলারশিপ স্কলারশিপ এক্সাম। এক্সাম। জি। জি। তো ওই ওকে। ক্ষেত্রে যেগুলো আমি পারি না ওগুলো মোটামুটি আমি স্কিপ করে গেছি। প্লাস আপনার আমি মানে কোশ্চেন গুলো খুব একটা হার্ড বলবো না আমি, কিন্তু ট্রিকি ছিল আর কিছু কনফিউশন ট্রিকি ছিল ছিল। যে। আচ্ছা। জি। না, অনেকেরই দাবি যে আমি হচ্ছে প্রোগ্রামারদেরকে ডেভেলপার, মানে ডেভেলপারদেরকেই ডেভেলপার বানানোর উদ্দেশ্যে এই কোশ্চেন গুলো করা হয়েছে, আমরা করেছি। কিন্তু আপনার কি সেরকম মনে হয়েছে, নাকি মনে হচ্ছে যে একদম বিগিনার লেভেলের কোশ্চেনই ছিল এখানে? না, কোশ্চেন আপনার খুব স্ট্যান্ডার্ড করা হয়েছে, আর আমার কাছে মনে হয় না যে আপনার ডেভেলপারদের জন্য করা হয়েছে। যদি ডেভেলপারদের জন্য করা হতো তাহলে আপনার যে অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট যে জিনিসগুলো আছে, লাইক অ্যাসিনক্রোনাস অ্যাওয়েট বা আপনার জি এক্সিকিউশন কনটেক্সট বা দিস জি জি। যে কিওয়ার্ড বা জিনিসগুলো আছে ওগুলো থেকে কোশ্চেন করা হতো। তো যেহেতু এটা ব্যাক এন্ড এক্সাম, তো আমি আসলে ওই প্রিপারেশন নিয়েছিলাম যে কোশ্চেন গুলো মোটামুটি হার্ড হবে বা একটু ট্রিকি করা হবে আর কি। হ্যাঁ, কোশ্চেন ট্রিকি করা হবে এটা আমরাও জানতাম, আমরা ওইভাবেই প্ল্যান করছি, কিন্তু হার্ড করার উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না। আসলে সমস্যাটা হয়েছে নেগেটিভ মার্কিং এর জন্য। তো হুম কোশ্চেন হুম। নিয়ে আপনার কোনো কমপ্লেন নেই। আর কমপ্লেন থাকারও কথা না, আপনি ফার্স্ট হয়েছেন। যাই হোক, তো তো এবার আসলে এক্সাম দেওয়ার পর আমি জি। আশা করি না যে আমি প্রথম হব। আহ, আচ্ছা। তারপরও আমি আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আপনার সাথে কাজ করার। আমি আপনার চ্যানেল আগে থেকে ফলো করতাম। আপনার আগের চ্যানেলের নাম ছিল টুইঙ্কলস ক্যাট। তো এখানে হ্যাঁ, আমি টুইঙ্কেল প্রথম ক্যাট। একটা আপনার নোটজেস এর ভিডিও দেখি। তো এক্সিকিউশন কন্টেস্ট কিভাবে কাজ করে, ব্যবস্থা উইন্ডো ট্রি কিভাবে জেনারেট করে, তো ওই ভিডিও দেখার পর বুঝলাম যে না, আসলে কোয়ালিটি মানে টিউটোরিয়াল গুলো খুবই কোয়ালিটিফুল। আর সামহাউ যদি আমি আপনার সাথে কোনো কোর্স করতে পারি বা কানেক্ট হতে পারি, সো এটা আমার আচ্ছা জন্য আচ্ছা। অনেক বেনিফিশিয়াল হবে। থ্যাংক ইউ। তো আপনার কাছে আবার আমরা ব্যাক ওয়েলকাম। আসবো আরো কিছু কোশ্চেন নিয়ে। তো আমরা দ্বিতীয়ত চলে আচ্ছা। যাচ্ছি সাহেব আলী ভাইয়ের কাছে। সাহেব আলী ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো সাহেব আলী ভাই। ভাই ওনার মাইক্রোফোন মিউট করা, সে কোনো হয়তো হ্যাঁ, মানে কথা বলতে পারছে না। মাইক্রোফোন মিউট করা, উনি তো কথাও বলছে না মনে হয়। হ্যালো সাহেব আলী ভাইয়া। আহ, উনি হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের কথা শুনতে পাচ্ছেন না। তো আমরা শিশির ভাইয়ের কাছে চলে যাই। শিশির ভাই, আপনি বলেন।
হ্যালো, আপনার আসসালামু আলাইকুম ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, এসছে, হ্যাঁ সাহেব আলী ভাই এসছে মনে হচ্ছে নাকি? জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এবার আপনি বলেন যে আপনার মনের অবস্থা কি ছিল, আপনি কিভাবে এক্সামটা দিলেন, এক্সামের কোশ্চিন গুলো আপনার কাছে কেমন মনে হয়েছে, আর এটা মোটেও হার্ড মনে হয়েছে কিনা? জি, জি, শুনতে পাচ্ছি ভাইয়া। জি। আচ্ছা, সাহেব আলী ভাই আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এবার আপনি বলেন যে আপনার মনের অবস্থা কি ছিল, আপনি কিভাবে এক্সামটা দিলেন, এক্সামের কোশ্চেনগুলো আপনার কাছে কেমন মনে হয়েছে, আর এটা মোটেও হার্ড মনে হয়েছে কিনা? কারণ জি, শুনতে পাচ্ছি ভাইয়া। আমার কাছে কোশ্চেনটা খুব বেশি হার্ড মনে হয় নাই। ওকে। আমি একটু ফ্রন্ট এন্ডের যখন পরীক্ষা দিচ্ছিলাম, কি এখন শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এবার আপনি বলেন যে আপনার মনের অবস্থা কি ছিল, আপনি কিভাবে এক্সামটা দিলেন, কেমন মনে হয়েছে, আর এটা মোটেও হার্ড মনে হয়েছে কিনা? আমার কাছে কোশ্চেনটা খুব বেশি হার্ড মনে হয় নাই। মনে হচ্ছে ইকো নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। আমি 5 মিনিট সময় নিচ্ছি, আমার হলো একটু প্রবলেম হচ্ছে টেকনিক্যালি। ওকে ভাই, ওকে ভাই, ওকে ভাই। ওকে, সো ওনার কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যে কারণে আর কি এতক্ষণ ধরে কথাবার্তা একটু প্রবলেম হয়েছে। উনি 5 মিনিট পরে আবার ব্যাক করবেন। তো শিশির ভাই আপনি বলেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আপনি যদি সমাধান তাহলে আমি একদম শুরু থেকে বলতে চাই কিভাবে আমার পরিচয় হলো স্টেট রানারের সঙ্গে। জি অবশ্যই, আপনি সময় নিয়ে কথা বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মার্চের শেষের দিকে যখন আমাদের লকডাউন শুরু হয়, তো জি তখন হচ্ছে ভাই ফেসবুক স্ক্রল করতে করতে আমি দেখলাম যে করোনা অফারে 100% অফার, একটা অনেকগুলো জি জি কোর্স ফ্রি দেওয়া হচ্ছে। জি। তো তখন আমি দেখলাম যে আপনাকে প্রথম তখন আমি দেখি, এবং আচ্ছা। আমি তখন ভাবলাম যে ভাই এটা তো ভাই আমাদের বাংলাদেশে অনেক চটকদার বিজ্ঞাপন থাকে ভাই, কিছু নেগেটিভলি জানি আমি না না, অবশ্যই স্ট্রেটলি অবশ্যই বলতেছি। অবশ্যই অবশ্যই। যে আমি বললাম যে অনেক চটকদার বিজ্ঞাপন থাকে এবং সেটা সেটা বুঝি সেরকম, কিন্তু আমি বললাম যে আচ্ছা না, একটু দেখি যে ভাই কি বলে। আচ্ছা তারপরে আপনাকে প্রথম আমি ওই বিজ্ঞাপনটা আপনার ভিডিওটা দেখলাম এবং দেখলাম যে স্টেট রানার নামে একটি ওয়েবসাইট আছে এবং আপনাদের অর্গানাইজেশন সম্পর্কে প্রথম জানলাম। তো আচ্ছা। তারপর আমি দেখলাম যে ভাই জাভাস্ক্রিপ্টের একটি কোর্স এখানে ফ্রি করে দেওয়া হয়েছে। জি তো আমি ভাই ধরেন প্রায় এক দেড় বছর ধরে আপনার জাভাস্ক্রিপ্ট শেখার চেষ্টা করতেছি এবং জি। শিখেছি, কিন্তু আপনার ধরেন যে আমার অনেক গ্যাপ ছিল। আচ্ছা জি, জাভাস্ক্রিপ্টে আমার অনেক গ্যাপ ছিল এবং তখন আমি শেখা শুরু করলাম, দেখলাম যে আপনার ওইটাতে একদম ফুল জাভাস্ক্রিপ্ট যে কোর্সটা একদম ফুল দেওয়া আছে, এবং জি জাভাস্ক্রিপ্টের অনেক বিষয়গুলো যেগুলো হচ্ছে আপনার অনেক ডিপ লেভেলের বিষয় এবং সেগুলো হচ্ছে অন্য যে কোর্স আমি দেখি ফলো করি ওইখানে এগুলো পাই নাই, সত্যি আচ্ছা কথা বলতে। আচ্ছা আচ্ছা এবং এগুলো হচ্ছে বাংলায় দেওয়া আছে যেহেতু, তো আমাদের যারা বাংলা ভাষাভাষী ওদের জন্য খুব একটা প্রয়োজনীয় হবে, এবং সেটাও করেছি আমি অনেকজনকে দিয়েছি, আমার অনেক জুনিয়র আছে, অনেক ফ্রেন্ড আছে, ওদেরকে আমি দিয়ে শেয়ার করছি যে তোমরা এটা ফলো করতে পারো। আচ্ছা আচ্ছা তো তারপর ভাই 1 মাস সময় ছিল, তো আমার ভাই আমি এটা ফুল কমপ্লিট করতে পারিনি, বাট আমি প্রথম কয়েকটা চ্যাপ্টার আমি দেখি এবং এরপর থেকে হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট আমি নতুন করে মুভ অন করার চেষ্টা করি। আচ্ছা এবং ভাই জাভাস্ক্রিপ্ট আমি এখন প্র্যাকটিস করতেছি, যেমন ধরেন যে বিভিন্ন প্রবলেম সলভ করতেছি, অনলাইন যা আমার বিভিন্ন সলভ করতেছি। তখন আগে যখন আমি সি প্লাস প্লাসে সলভ করতাম, ধরেন আমি একটা জি সময় এসিএম সলভার ছিলাম। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। জি, জি ভাই, তো আমি এগুলো চেষ্টা করলাম যে আমি যদি যেগুলো সি প্লাস প্লাসে করছি এবং সেগুলো এখন জাভাস্ক্রিপ্টে করার চেষ্টা করলাম। তো আগে হয়তো আমার ওই সাহসটা ছিল না, যে এখন আপনার আচ্ছা স্টেক লার্নারের কাছ থেকে কোর্সটা আমি হয়তো ফুল কম করতে পারি না, বাট আমার হচ্ছে ওই কনফিডেন্সটা আসছে যে না, জাভাস্ক্রিপ্টে এখন আমি সলভ করতে পারবো। তো আচ্ছা, এই এটা একটা কারণে গ্রেট ভাই নিউজ। জি জি, এই কারণে ভাই আমি এই আপনাকে এবং আপনার কমিউনিটিকে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং এটা আসলে ভাই অনেক বিশাল একটা উদ্যোগ যে আমরা ধরেন আপনাদের একটা স্টার্টআপ কোম্পানি হিসেবে যে এরকম একটা রিস্ক নিলেন এবং এরকম যে একটা সাহসের পরিচয় দেখালেন, এটা আসলে ভাই অনেক বড় পরিচয় দিয়েছেন। এটা আসলে থ্যাংক ভাই, ইউ ভাইয়া। এটা আমরা ভাই সবাই কমিউনিটি এটা অনেকদিন মনে রাখবে, এবং আমরা ভাই আপনাদের সাথে আছি ভাই। থ্যাংক আপনারা ইউ ভাই ভাইয়া। অবশ্যই যাবেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ইউ আর, আপনাদের সাপোর্ট না থাকলে আসলে কখনোই সামনে আগানো পসিবল না। আপনারাও আমাদেরকে অনেক সাপোর্ট করছেন, যেভাবেই হোক আপনারা সাপোর্ট করছেন। আর
এই জন্যই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ভেতরে অ্যাকচুয়াল নলেজটা শেয়ার করা। চটকদার বিজ্ঞাপন থাকে, এটা আপনি সত্যি কথা বলেছেন। জি, জি। আমরাও জানি প্রচুর চটকদার বিজ্ঞাপন থাকে এবং সেখান থেকে আসল বিজ্ঞাপনটাকে বেছে নেওয়া কিন্তু খুব টাফ। এটা জি খুবই ভাই। টাফ। তো অনেকেই হয়তো বিষয়গুলো ফলো করেছেন কিন্তু দেখছেন কিন্তু ওই চটকদার বিজ্ঞাপনের কথা মনে করে স্কিপ করে চলে গেছেন। আমাদের কিন্তু কোনো হিডেন চার্জ নেই কোথাও। ইভেন স্কলারশিপ এক্সামের ক্ষেত্রেও অনেকেই বলে 100% ফ্রি, কিন্তু সেখানেও দেখা যায় যে কিছু না কিছু রেজিস্ট্রেশন ফি থাকে, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকে। কিন্তু আমাদের কিন্তু সবকিছু যেটা আমরা বলছি যে ফ্রি, সেটা 100%ই ফ্রি। মানে আমরা আমাদের স্টুডেন্টদের সাথে কোনো রকম কোনো ২ নাম্বারির ভেতরে যাই না, কখনোই না। সবকিছু কোনো হিডেন চার্জ নাই কোনো কোথাও। তো আপনার কোশ্চেন গুলো কি মনে হয়েছে? এক্সাম দিয়ে কেমন মনে হয়েছে? এবং বুট ক্যাম্প সম্পর্কে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা এক্সিস্টিং যে আপনি তো অবশ্যই কারিকুলাম দেখেছেন, কি মনে হয়েছে না হয়েছে সেগুলো যদি একটু শেয়ার করতেন। জি, আসলে মানে আমাদের যে এরকম একটা এক্সাম হবে সেটা আসলে জানতাম না। তো আমার এক জুনিয়রের আচ্ছা, মাধ্যমে সেটা আমি জানি। মানে ফলো আচ্ছা, করা আচ্ছা, হয়নি কয়েকদিন। আচ্ছা, তারপর আমি ভাবলাম যে ভাই মানে এখানে ৪ টা মানে কোর্স তো আমি ভাই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এর জন্য মানে আমি ভাবলাম যে একটু টেস্ট করে দেখি। মানে আচ্ছা, আচ্ছা, আমার ইচ্ছা ভাই আসলে একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হওয়ার। মানে যে ফ্রন্ট এন্ড আচ্ছা, আমার আসলে মানে মূল টার্গেট ছিল। তো আমি আচ্ছা, ভাবলাম যে মানে আমার আসলে ভাই মানে স্কলারশিপ বা কোর্স নিয়ে এরকম আমার কোনো টার্গেট ছিল না। আমার টার্গেট আচ্ছা, ছিল যে ভাই যে আমি নিজেকে টেস্ট করে দেখি যে আমার ৩০ টা কোশ্চেন হবে, আমি দেখি যে আমার মানে নলেজটা কিরকম। যে আমি আচ্ছা, যদি আমার ধরেন ৩০ টার মধ্যে যদি ১০ টা পারি, তাহলে হয়তো আমি হুম, বুঝতে পারবো যে আমার অনেক ল্যাকিংস আছে। এটা আমি ধরতে আচ্ছা, পারবো। মানে বা নিজেকে টেস্ট হুম, করার জন্য আসলে এক্সামটা দেওয়া। তো আচ্ছা, তারপরে ভাই হচ্ছে ওই এক্সামের দিন হচ্ছে আমার ছোট ভাইটা আমাকে আবার বলল যে আপনার ভাই আজকে এক্সাম আছে। তো আমি এটা মনে করে হচ্ছে আমি ধরেন ওই দিন আমি মানে প্রিপারেশন নিয়ে রাখতেছি যে আমার এক্সাম আছে। তো ফ্রন্ট এন্ড এক্সাম ছিল প্রায় ৯টা কি ৯:৩০ দিকে মনে ছিল হ্যাঁ, ৯টার দিকে। ফ্রন্ট এন্ড এক্সামটা। তো আমি হ্যাঁ, ভাবলাম ৯টার যে ভাই দিকে। মানে কোশ্চেনটা হয়তো আমি ভাবছিলাম যে মানে যতটা ভাই হার্ড ভাবছিলাম অতটা হার্ড হয় নাই। ভাবেন হুম, ট্রিকি ছিল। যেমন ধরেন ভাই নেটওয়ার্কিং কিছু কোশ্চেন ছিল। সেগুলা ধরেন ভাই আসলে কমন সবসময় পাওয়া যায় না। কারণ এগুলো আসলে ভাই খুব একটা স্টাডি করা হয় না। এটা ভাই সত্য আচ্ছা। কথা। আর ভাই ম্যাথমেটিক্স এর কোশ্চেন গুলো ভাই পড়ছি অনেক আগে ভাই। সেগুলো সব ভুলেই গেছি। হ্যাঁ, এইটা আচ্ছা, আসলে তো ভাই আমার ভাই টার্গেট ছিল যে নিজেকে টেস্ট করি। তো আমি করছি ভাই ৩০ টা আমি মানে অ্যানসার করছি। মানে ভুল করে। আচ্ছা, তো এবং পরে দেখলাম যে আমার মানে সবগুলাই প্রায় ভুল হয়েছে এবং আমি পাইছি মাত্র 18। ফ্রন্ট এন্ডে। হ্যাঁ, ফ্রন্ট এন্ড 18 পেয়েছি এবং আমি ভাবলাম যে ভাই মানে আমার অবস্থা তো খারাপ কেন, আমি নিজেকে বিশ্বাস হচ্ছিল না ভাই 18 তো পাওয়ার মতো কিছু হয় নাই। তারপরে দেখলাম আচ্ছা, যে হ্যাঁ আমি তো ভাই নেগেটিভ মার্কিং এও আমার অনেক যোগ হয়েছে। আচ্ছা, তো নেগেটিভ মার্কিং গুলোর জন্য অনেক পিছিয়ে গেছি। তো এর মধ্যে ভাই আবার আপনার ব্যাক এন্ডের একটা লিঙ্কটা পেলাম মেসেঞ্জারে। জি। তারপরে ব্যাক এন্ডের ভাই এক্সাম মানে আমি লিঙ্কে অ্যাক্সেস করতে করতে ভাই ৫ মিনিট হয়ে গেছে অলরেডি, মানে ৯:৩৫ ও বেজে শিট! গেছে। তো আমি আচ্ছা। ভাবতেছি ভাই যে মানে এক্সাম দিব কি দিব না, বললাম যে আচ্ছা যাই হোক যা হওয়ার হবে, আমার তো ভাই এখানে মানে পাওয়ার কিছু না, আমি ভাই দেখি টেস্ট আমি করে টেস্ট দেখি করব হইলো হইলো। নিজেকে। জি, এক্সাক্টলি। জি, জি। এবারে ৯:৩৫ আমি মানে অ্যাক্সেস করলাম। এরপর হচ্ছে আপনার আবার বিভিন্ন ইনফরমেশন দেওয়া লাগে। তো ৯:৩৫ বেজে জি। গেল। তারপর হচ্ছে আমি অ্যাক্সেস করতে করতে আপনার ধরেন দেখলাম যে কিছু ওইটা ভাই আমার মনে হচ্ছে যে একটু হার্ড হবে ভাই, ওইটাও ভাই আপনার সহজই হইছে। আর হ্যাঁ, ভাই ব্যাক ফ্রন্ট এন্ডটা এন্ড সহজ এর হয়েছে। কিছু, জি, জি, ফ্রন্ট এন্ড এর কিছু কোশ্চেন এখানে কমন ছিল। হ্যাঁ, কিছু ২-৩ টা কোয়েশ্চেন কমন ছিল। জি, আবার আবার একটা ভালো ছিল যে আপনার জাভাস্ক্রিপ্ট এর যে কোডিং রিলেটেড যে কোশ্চেন গুলা সেগুলো আপনার এখানে বেশি ছিল। ইয়েস। ভাই যে ফ্রন্ট এন্ড এ কিন্তু আপনার থিওরি বেশি ছিল। থিওরিটা ভাই হ্যাঁ, হ্যাঁ। অথবা সবাই আমরা মানে জানি না, অথবা আমরা মানে খেয়ালও থাকে না। তো জাভাস্ক্রিপ্ট এর কোড গুলো থাকে হচ্ছে আমার খুব ভালো হইছে এবং আমি আগের ভুলটা করি নাই। আচ্ছা। তো আমি ভাবলাম যে ভাই যা হওয়ার হবে। আমি এক্সাম দিয়ে এবং আমার দেখলো যে 18 মিনিটে আমার এক্সাম শেষ। মানে ৯:৩৫ থেকে বাহ! ৯:৫৩ আমার এক্সাম শেষ। তো বাহ! পরে দেখলাম যে আমি ভাই 60 মতো পাইছি এবং আমি বললাম যে যাই হোক এখন ভাই 60 তো খুব একটা নাম্বার না। এখন হয়তো আপনার 90, 80 পাবে। তো সেখানে হয়তো আমার চান্স নাই। বাট পরে দেখলাম যে এটা আসলে ভাই মানে আল্লাহর রহমত এবং আপনাদেরও একটা ধন্যবাদ জানাতে চাই যে এখানে আমার সুযোগটা ইউ আর হয়েছে। অলওয়েজ ওয়েলকাম ভাইয়া। আ তারপরে আমাদের কোর্স কারিকুলাম গুলো কি আপনি দেখেছেন? ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ২ টারই? জি ভাই, আমি আসলে আপনাদের কোর্স কারিকুলাম আমার ডাউনলোড করে রেখেছিলাম এবং দেখলাম যে অনেক মানে বিশাল বড় কোর্স এবং সেগুলা ১ বছরের বা ১.৫ বছরের মধ্যে আসলে ওইটা ১-১.৫ বছরে আপনার মানে হবে, এরকম আসলে সম্ভব না। এবং ওগুলো আচ্ছা, যদি শিখতে পারলে ভাই অনেক মানে বিশাল বড় মাপের একজন মানে মানে একটা লেভেলে নিজেকে নিয়ে যাওয়া যাবে এবং আমি মনে হয় যে এটা মানে এই জন্যই আমার খুব আগ্রহ আরকি। যে আচ্ছা। এখন হয়তো বা ফ্রন্ট এন্ড হয়নি বা ব্যাক এন্ডে যদি আমি কিছু একটা মানে আমার নলেজটা আমি ওই একটা লেভেলে নিয়ে যেতে পারি তাহলে আমার জন্য ভালো হতো। না, সেটা পারবেন আশা করি কন্টিনিউ করলে। অবশ্যই জি, পারবেন। যেহেতু আপনি আগে থেকেই প্রবলেম সলভার এবং হচ্ছে আপনার ইচ্ছাও আছে এই লাইনে কন্টিনিউ করার। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ছিল স্কলারশিপ এক্সামটার। সেটা হচ্ছে যে ডেডিকেশন। এই জি, ডেডিকেশনটা
পরীক্ষা করছি আমরা। তো যাদের ভিতরে ডেডিকেশন আছে তাদেরকেই আমরা নিব, যাদের ভিতরে ডেডিকেশন নেই তাদেরকে আমরা নিব না। তো যারা ডেডিকেটেড তারা অবশ্যই এই এক্সাম মানে এই বুট ক্যাম্পগুলো থেকে অনেক বেশি দূর যেতে পারবে বলে আমার মনে হয়। ওকে, তো আপনার কাছে আবার আমরা একটু পরে আসছি। আমাদের সাহেব আলী ভাইয়ের কিছু একটা প্রবলেম হয়েছে ডিভাইসগত বিষয়ে, তো আমরা সাহেব আলী ভাইকে পাচ্ছি না, আর দুইজন তো আজকে জয়েন করবে না। তো শাহনিয়াজ ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি। শাহনিয়াজ ভাই, আপনি তো এআইইউবি তে পড়াশোনা করছেন বর্তমানে, নাকি পড়াশোনা শেষ? আমার সব ক্রেডিট শেষ, আমার জাস্ট 3 ক্রেডিট বাকি আছে, ওটা আমার ইন্টার্নশিপের বাকি আছে, তো আমি ইন্টার্নশিপ খুঁজতেছি বর্তমানে। আচ্ছা আচ্ছা, ইন্টার্নশিপ খুঁজছেন, তো খুবই ভালো বিষয়। জি। আপনার প্রোফাইলে আমি দেখলাম, ভিজিট করলাম, আমরা সবার প্রোফাইল যারা যারা স্কলারশিপ পেয়েছে প্রত্যেকের প্রোফাইলই মোটামুটি ভিজিট করার চেষ্টা করছি, বিশেষ করে যারা ফার্স্ট হয়েছে প্রত্যেকের এইটা আর কি আপনার লিঙ্কডইন প্রোফাইল সহ আর কি খুঁজে বের করে রাখার চেষ্টা হচ্ছে যারা যারা ফার্স্ট হয়েছে। তো আপনার লিঙ্কডইন প্রোফাইল তো অনেক ভারী, এরকম প্রোফাইল তো আমাদের কারণ নাই। কিভাবে এত কিছু সম্ভব ভাই, বলেন একটু শুনি আপনাদের কাছ না। থেকে, কারণ লিঙ্কডইন প্রোফাইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অনেকেই লিঙ্কডইন হুম। প্রোফাইল ব্যবহার করি না। এই জন্যই আপনাকে কোশ্চেনটা করা, যারা অডিয়েন্স আছে তারা যেন বুঝতে পারে লিঙ্কডইন প্রোফাইলের গুরুত্বটা, এই জন্য আপনার কাছে আজ করা। আসলে দেখা যাচ্ছে যে মানে বাইরের কান্ট্রির কথা বলি, তাহলে তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওরা লিঙ্কডইন আইডিটা প্রেফার করে, বিকজ এটা অবশ্যই। একটা প্রফেশনাল আপনার প্ল্যাটফর্ম, প্লাস আপনার যে অ্যাচিভমেন্ট গুলো আছে বা হুম, আপনি যে কাজ করছেন মানুষের সাথে বা মিশছেন বা যে কাজগুলো হুম, অ্যাকমপ্লিশ করা হয়েছে, ওইটা আসলে ওরা চেক করে যে আসলে এই মানুষটা কাজ পারে কিনা বা মানুষের মধ্যে মানুষটা কোলাবরেট করতে পারবে কিনা। তো আমি মনে করি যে লিঙ্কডইনটা খুবই গুরুত্বপূর্ণ, প্রোগ্রামার হন বা আপনি বিজনেসম্যান হন, তো এটাই লিঙ্কডইনটা খুবই গুরুত্বপূর্ণ। লাগবে আর কি। জি, অবশ্যই। আচ্ছা। আর লিঙ্কডইন প্রোফাইল আমি ট্রাই করছি আমার মতো করে সাজানোর জন্য, যে যাতে মানুষ মনে করে যে আমি লাইক কিছু একটা করি বা আমি প্রোগ্রামার, তো ওভাবে সাজানোর ট্রাই করছি আর কি। অনেক কাছে আচ্ছা। দেখবেন যে আপনি ফেক ফেক কাজ করে বা ফেক জিনিসপত্র দিয়ে ভরা হুম, থাকে, তো আমি চাইছি ওগুলো অ্যাভয়েড করার জন্য। আর আমার মেইন টার্গেটটা হচ্ছে আপনার লিঙ্কডইনে যে নেটওয়ার্ক গুলো আছে ওগুলা এনরিচ করার। এই আচ্ছা। না, আপনার লিঙ্কডইন প্রোফাইল যথেষ্ট স্বচ্ছ এবং আপনার লিঙ্কডইন প্রোফাইল খুবই হাই প্রোফাইল বলা যেতে পারে এক কথায়। তো আমরা যারা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে বিল্ড করতে হয় না জানি না, তারা শাহনেওয়াজ ভাইয়ের লিঙ্কডইন প্রোফাইলটা ফলো করতে পারেন। উনি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আমাদের ফেসবুক গ্রুপে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করেন, তাহলে অনেকের জন্য সুবিধা হবে যে কিভাবে অর্গানাইজড কোথায় লিঙ্কডইন প্রোফাইল তারা বুঝতে পারবে। আচ্ছা, অবশ্যই। থ্যাংক ইউ। আর আরো কিছু বিষয় নিয়ে আপনার সাথে কোশ্চেন করি। আপনার গিটহাবেও দেখলাম যে আপনি কন্টিনিউয়াসলি পুশ করে যাচ্ছেন কোড। এত সময় হুম পান হুম। কোথায়? এত পড়াশোনা, এই আইইউবি তে তো পড়াশোনা অনেক বেশি। তারপরেও এত সময় হ্যাঁ, কিভাবে পান? জি। অ্যাকচুয়ালি এখন দেখা যাচ্ছে যে মেইনলি আমার কোড করা, আমি মোটামুটি সারাদিন টিউটোরিয়াল দেখি বা কোড করি, বা দেখা যাচ্ছে প্রবলেম সলভিং এ ট্রাই করি, বা কিছু কোর্স থাকে কোর্স গুলা করি। তো আসলে একটা জিনিস কি, যখন আপনি কোনো কোড করবেন বা কোড করার ট্রাই করবেন, তো ওটা গিটহাবে রাখাটা জরুরি, বিকজ দেখা গেছে যে আপনি সবসময় তো আপনার হার্ড ড্রাইভে কোড গুলো খুঁজে পাবেন না অ্যাকচুয়ালি, যে কোথায় রাখছেন বা কি। লেটস আমার একটা লজিক মনে এক্সাক্টলি। হলো, তো হয়তো হুম, বা আমার গিটহাবে এই কোডটা আছে, এই কোডটার মধ্যে এখানে কমেন্ট করা আছে, তো এখানে যে আমি ইজিলি লিখতে পারতেছি, যেটা আপনার হুম, হয়তো হার্ড ড্রাইভে থাকলে বা খাতা কলমে লেখা রাখলে হয়তো আপনি খুঁজে পেতে প্রবলেম বা এরকম হয়ে থাকে। আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে হয়েছে, তো আমি ক্ষেত্রে করি কি, যে কোনো কোডে রেখে বা যত ছোট কোডে লেখে না কেন আমি ট্রাই করি গিটহাবে পুশ করে দেওয়ার জন্য। আর আমি মনে করি একটা প্রোগ্রামার হিসেবে এটা মোটামুটি আমার খুব জরুরি কাজটা করা আর কি। যখন আপনি কোনো কোডের ভার্সন নিয়ে কাজ করবেন বা দেখা গেছে যে আপনি কোডে কোনো বাগ থাকবে, তো আপনি তো আর বাগটা সরাতে পারবেন না, তো এক্ষেত্রে করা যায় কি আপনি গিটটাকে রিভার্ট করে কাজ করতে পারেন। তো আমি মনে করি যে অবশ্যই। কোনো প্রোগ্রামার বা যে কেউ প্রোগ্রামের সাথে জড়িত আছেন, তো ওদের ডেফিনেটলি হুম, গিটহাবটা ইউজ করা খুবই জরুরি। আচ্ছা। আপনি তো প্রবলেম সলভিং ও করছেন, তাই না? প্রবলেম সলভিং আসলে ওভাবে আপনার ইউভিএ বা অনলাইন যা যা করা হয়নি, দেখা গেছে সেকেন্ড সেমিস্টারে করার ট্রাই করছিলাম, তো ওরকম অনেক ভাবে একটা নেশা হয়ে যায় আর কি, তো রেজাল্ট খারাপ মানে করে আসলে ছাড়তে বাধ্য হয়েছিলাম। ও আচ্ছা। মেইনলি আপনার ফোকাস ডেভেলপমেন্ট সাইডে, তাই তো? হ্যাঁ, ডেভেলপমেন্ট সাইডে, কিন্তু আমি অস্বীকার করি না যে প্রবলেম সলভিং লাগে না, এটা অবশ্যই লাগে। যখন আপনি কোনো স্কেলেবল ওয়েবসাইট বানাবেন বা হুম, ডিজাইন হুম। করবেন, সিস্টেম আর্কিটেকচার ডিজাইন করবেন, তো ডেফিনেটলি আপনার জন্য প্রবলেম এই সলভিংটা জরুরি। নলেজটা দরকার দেখা গেছে পড়বে। যে জি, অবশ্যই। দেখা গেছে আপনার একটা সিস্টেম 1 লাখ বা 2 লাখ মানুষ ইউজ করবে, তো এট এ টাইমে যদি আপনার 5 থেকে 6 হাজার জন লগ ইন করে, তো সিস্টেমটা স্লো হয়ে যাবে। ওক্ষেত্রে আপনি কোন অবশ্যই। অ্যালগোরিদম ইউজ করবেন, তো ডেফিনেটলি এটা হুম, আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনার ডিজাইন করতে হবে জিনিসটা। ইয়েস, ইউ আর রাইট। সিস্টেম ডিজাইন সম্পর্কেও দেখছি আপনার স্টাডি আছে ভালো। না, আসলে ওভাবে স্টাডি করা হয় নাই, তো ট্রাই করি। আসলে আমার এখন মেইন ফোকাস হচ্ছে আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা শেখার, প্লাস ডিজাইন প্যাটার্ন নিয়ে কাজ করার। লেটস আমার আচ্ছা। একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটের মধ্যে আমার 10টা ফর্মের মধ্যে 10টা ফিল্ড আছে, তো হুম। সরি, শোনা যাচ্ছে না শাহনেওয়াজ ভাইয়া।
মনে হচ্ছে এই ক্ষেত্রেও কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে শাহনেওয়াজ ভাইয়ের ক্ষেত্রে। আহ, হয়তো ওনার ওখানকার নেট কানেকশন চলে গেছে অথবা ইলেকট্রিসিটি প্রবলেম। আচ্ছা সাহেব আলী ভাই, কি আপনি সব সেটআপ কমপ্লিট করতে পেরেছেন? জি ভাইয়া, ইনশাল্লাহ সবকিছু ধন্যবাদ। এখন মনে হচ্ছে ওকে আছে। আপনি ওকে, কি আমার আমরাও, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আপনার কথা এবং কোনো ইকো নেই। সো এবার আমি আপনার কাছ থেকে শুনতে চাই, শাহনেওয়াজ ভাই ব্যাক আসলে আবার তার কাছ থেকে শুনবো। জি So, আপনার কি অবশ্যই। অবস্থা বলেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। সো আহ, আপনি কি নিয়ে কাজ করেন বর্তমানে? আমি বেসিক্যালি ভাইয়া একটা মানে সফটওয়্যার কোম্পানিতে আছি, আপনারা হয়তো বা নামটা শুনে থাকবেন, গ্রাফিক পিপল সফটওয়্যার পিপল। আচ্ছা আচ্ছা, জি যদিও আমি গ্রাফিক্স পিপলে আছি, আর আচ্ছা আমাদের এখানে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো করে থাকি। আচ্ছা আচ্ছা কিন্তু আহ, আমি বেসিক্যালি চাই ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে। আর আমার আচ্ছা এটা আমি 2012-এ আমি আইডিবি থেকে পিএসপি এর উপর দিয়ে একটা কোর্স কমপ্লিট করছিলাম। তখন থেকে আমি চাচ্ছিলাম যে আমি যাতে ফুল স্ট্যাক ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দুটো একসাথে করতে পারি। তখন আমি আচ্ছা কিছুটা পারতাম এবং মোটামুটি মানে ভালো ইয়া ছিল। কিন্তু পরে যখন জবে ঢুকলাম, তারপরে ওই রিলেটেড কাজ না থাকার কারণে ওটা পুরাই ভুলে গেছি। এবং আমি আচ্ছা এরপরেও বিআইটিএম থেকে জাভা এবং অ্যান্ড্রয়েডের উপরে একটা কোর্স করি, কিন্তু ওটাকেও আচ্ছা, কাজে লাগাতে পারি নাই, কারণ ওইটারও কোনো ফিল্ড আমি পাই নাই কাজে লাগানোর। ও তো ওটাও আর কি আমার হাত থেকে বেরিয়ে গেছে, আমি নিজে ওটাকে ধরে রাখতে পারিনি। তো এখন আমি জাভা স্ক্রিপ্ট, আপনি কিছুদিন আগে একটা জাভা স্ক্রিপ্টের ফ্রি কোর্স দিয়েছিলেন, প্রিমিয়াম কোর্স জি যেটা, জি ওই কোর্সটা আমি পুরোপুরি কমপ্লিট করছি 1 মাসে। খুবই কষ্ট হয়েছে যদিও আমার পুরোপুরি কমপ্লিট করতে, কিন্তু আমি যখন আচ্ছা করছি তখন আমার ভিতরে একটা কনফিডেন্স লেভেল বেড়ে গেল। এবং আমি ওইটা করার পরে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য খুব মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব আমার আচ্ছা ইয়া হচ্ছিল যে আমি একটা কিছু একটা বানাই, না হলে এটাও ভুলে যাব। আচ্ছা আচ্ছা, আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেকদিন থেকে আছি, কিন্তু মানে করে আবার ভুলে যাই এমন অবস্থায় আছে, মানে এটাকে ধরে রাখতে পারি না। প্র্যাকটিসের অভাব হচ্ছে আর কি। প্র্যাকটিসের অভাব প্লাস আমার এইটা ইমপ্লিমেন্ট যে করব এরকম কোনো ক্ষেত্র খুঁজে পাই না। আর নিজে নিজে কি বানাবো এমন কিছু আমি দেখি না, আমার চোখে আসলে পড়ে না অ্যাপ্লিকেশন যে এইরকম অ্যাপ্লিকেশন আমি বানাতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো আমার এই ধরনের নলেজ মনে হয় একটু কমই আছে, যার কারণে আমি এগুলো খুঁজে পাই না। যাই হোক, তখন আমি আপনার ওইটা শেষ করার পরে আমি একটা অ্যাপ্লিকেশন বানানোর জন্য ইয়া করলাম। তো আমি একটা ছোট একটা এপিআই দিয়ে, যে করোনা ভাইরাসের এপিআই দিয়ে করোনা আচ্ছা ভাইরাসের সমস্ত কিছু লিস্টগুলো আপডেট করলাম এবং ওটা একটা বানালাম। তো ওখান আচ্ছা থেকে মোটামুটি একটা কনফিডেন্ট গুলো, তারপরে আবার একটা বানানোর চেষ্টা করলাম। তো এরপরে একটা যেটা বানালাম সেটা একটু রিচ অ্যাপ্লিকেশন। তো আচ্ছা, সেটা আমি আহ, আমি এখন স্যাটিসফাইড যে না, আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু আগাতে পারবো। তারপরে সেটা আপনি কি নোট জেএস অ্যাপ্লিকেশন? এর কোর্সটা, জি সেটা কি অ্যাপ্লিকেশন ছিল? এটা একটা আহ, এই- এটা একটা হলো কোরআনিক অ্যাপ্লিকেশন, মানে এটা আচ্ছা, কোরআন, অনলাইন কোরআন আর কি বুঝতে রিডিং, পারছি, মানে রাইটিং, ইসলামিক একটা রিডিং, হ্যাঁ অ্যাপ্লিকেশন। আচ্ছা, হ্যাঁ কোরআন জি জি নিয়ে সবকিছু। জি আচ্ছা, জি। তারপরে নোট.জেএস এর কথা কি বলছিলেন জানো? নোট.জেএস এর আপনার ওই নোট.জেএস এর কোর্সটা করার পরে আমি নোট.জেএস এর পুরা ওই জিনিসটা আমি নোট.জেএস এর ভিতরেই রাখছি, সবকিছু অ্যাপ্লিকেশনগুলো নোট.জেএস দিয়েই করি। যদিও আচ্ছা আচ্ছা নোট.জেএস খুব একটা বেশি ইমপ্লিমেন্ট করি না, সার্ভার টার্ভার এক্সপ্রেস.জেএস গুলো ব্যবহার করে করি। আচ্ছা কিন্তু আমার এই ফিল্ডটা আমি ঠিকমতো ধরতে পারছি না। তো আমি অনেকদিন থেকে ট্রাই করতেছি যে এটাকে খুব ভালোভাবে ধরবো। এর জন্য আমার একটা গাইডলাইন, প্রপার গাইডলাইনের দরকার ছিল, এবং আমি এই গাইডলাইনটা অনেকের কাছ থেকে মানে অনেক টিউটোরিয়াল পাই, কিন্তু ওগুলো আমার কাছে প্রপার মনে হয় না। তো আচ্ছা। আপনার সাথে যখন টুইঙ্কেল কাটসের সাথে যখন পরিচয় হয়েছি, তখন ঠিক 2018 কি 17 শেষের দিকে। ও বাবা, অনেক তখন থেকে পুরাতন। জি জি একদম পুরাতন, হ্যাঁ বলেন। তখন থেকে আমি একটু ফলো করতাম। তো আহ, তারপরে নোট.জেএস ওখান থেকে কিছু দেখে ওইটা আমি আসলে কন্টিনিউ করতে পারিনি ভালোভাবে, কারণ আমার অফিসিয়াল প্রেশার থাকে, জি ডেইলি অফিস থেকে আসার পরে আর বাসায় সময় পাই না। তো কিছুতেই আমার এটা হয়ে উঠছে না যে আমি একদম ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হব এবং ফুললি স্ট্যাক মানে জাভাস্ক্রিপ্ট স্ট্যাক ডেভেলপার হব, হুম, ফুল স্ট্যাক ফুল স্ট্যাক ডেভেলপার, কিন্তু জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ইয়েস। ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হব। তো আচ্ছা এই অপরচুনিটিটা পাওয়ার জন্য আমি অনেকদিন থেকেই মুখায় ছিলাম। ফ্রন্ট আচ্ছা এন্ড ডেভেলপমেন্টে যখন কোশ্চেনটা আমার কাছে আসলো, তার 15 মিনিট পরে আমি হঠাৎ করে খেয়াল হলো যে আমার তো আজকে পরীক্ষা আছে। তো আচ্ছা পরীক্ষা 15 মিনিটের মধ্যে যাই আমি খুব তাড়াতাড়ি করে আমি ফর্মটা ফিল আপ করে আমি যখন কোশ্চেনে ঢুকলাম, এত তাড়াতাড়ি দিছি যে আমার নেগেটিভ মার্কিং এর কারণে আমার পয়েন্ট পেলাম 18। আর ফ্রন্ট এন্ডে, ফ্রন্ট এন্ডে পয়েন্ট পেলাম যখন 18, তখনই দেখি যে আবার আরেকটা লিঙ্ক চলে আসছে ব্যাক ব্যাক এন্ডে। এন্ডের তখন জন্য। তো আমি বুঝলাম যে 18 যেহেতু পাইছি, তার মানে আমি আর এটা চান্স পাচ্ছি না, এখন আচ্ছা, দেখি ব্যাক এন্ডে কি হয়। তো ব্যাক এন্ডে নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, কারণ আমি জানি যে ব্যাক এন্ড যদি মিস হয় তাহলে আমার একটা আশা বা আমার একটা শেষ স্বপ্ন হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাওয়ার পথে। আর আমি আচ্ছা এটা মনে মনে দোয়া করতেছি আর এদিকে টেনশন টাইম গুনতেছি।
আমি একটু খুব মানে তাড়াহুড়া করি বটে, কিন্তু মানে এই টেনশনও হয় আর কি, কারণ এই ধরনের এক্সাম আমি কখনো মানে এইভাবে দেই নাই এত তাড়াহুড়া করে। প্লাস হলো আচ্ছা এই এই যে লাইভ একটা কোর্স, একটা যে করব ফুল স্ট্যাকের একটা জাভাস্ক্রিপ্ট কোর্স, এই কোর্সটা যে আমাকে ধরতে হবে এরকম একটা মেন্টালিটি আমার ভিতরে ছিল যে এটাকে আমাকে করতেই হবে যেভাবে হোক। মানে আপনার উইল পাওয়ারটা অনেক বেশি ছিল তাই তো? হ্যাঁ, এই কারণে আমি মানে ভিতরে ভিতরে একটু টেনশনও ছিলাম। তারপরে দেখি যে কোর্সের যে কিছু কোশ্চিন আমার আবার ইয়ার সাথে মিলে গেছে, ফ্রন্ট এন্ডের সাথে ম্যাচ করে গেছে। তো ওই আচ্ছা কোশ্চেনগুলো আমার কাছে মানে প্লাস পয়েন্ট হয়েছে। প্লাস আমি কিছু জাভাস্ক্রিপ্টের সাথে আবার ওই ব্যাক এন্ডের কিছু কোর্সের কোশ্চিন ম্যাচ করে গেছে, যে আমার কাছে দেখেছি যে না এটা আমার ফ্রন্ট এন্ডের থেকে ভালো হবে, এটুকু আমি আশা নিয়ে আগাচ্ছিলাম। লাস্টের দিকে আমার হয়তো বা বড় কোশ্চেন কয়েকটা মিসম্যাচ হয়েছে, যার কারণে আমি হয়তো বা একটু কম নাম্বার পাইছি। আশা করছিলাম এটা ভালো হবে। তো যাই হোক, আমি 60 যখন পেলাম তখনও ভাবলাম যে মনে হয় তাহলে আর হলো না, কারণ এটা 80-র উপরে না গেলে এটা আমার চান্স পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এরকম আমার একটা টেন্ডেন্সি নিয়ে আমি যখন শেষ করলাম একটু হতাশাই ছিলাম। পরের দিন যখন দেখলাম যে না আমি এখানে থার্ড হয়েছি, তখন আমার মানে আসমান থেকে পড়ার মতো অবস্থা হলো যে না আমি একটা কোর্সে ইনক্লুড হতে পারছি যেখানে আমার একটা স্বপ্ন লুকায় আছে, এটাকে আমি ধরার চেষ্টা করব। তো Okay. এই পর্যায়ে এসে আমি বেসিক্যালি একটু সান্ত্বনা পেলাম যে যাক আমি একটা স্টেপ পার হয়েছি, আমার নেক্সট স্টেপ আগামী 1.5 বছর এখানে আমাকে ব্যয় করতে হবে। এবং এই স্টেপের পরে তারপরে আমি চিন্তা করব যে আমি আসলে বাংলাদেশের কোনো অফিসগুলোতে জয়েন করার চেষ্টা করব নাকি বাইরে কোনো কোথাও অ্যাপ্লাই করার বা জয়েন করার চেষ্টা করবো, সেটা তখন আমি হয়তো ট্রাই করবো। আমার ইচ্ছা আছে যে আমি যখন ফুল স্ট্যাকের কাজগুলো ভালো মতো শিখতে পারবো, নোড.জেএস থেকে শুরু করে জাভাস্ক্রিপ্টের যা আছে ফুললি যখন শিখতে পারবো, তখন আমি অবশ্যই বাইরে ট্রাই করবো। বাংলাদেশে এই ধরনের কাজের কোনো মানে ক্ষেত্র আমি খুঁজে পাইনি, ক্ষেত্রটা কম, ভ্যালু কম। হ্যাঁ, আর আমি এখানে স্যালারিও দেখি না যে কেউ দেয় এরকম ভালো স্যালারি। প্লাস না দেয় ভাইয়া, দেয়, আছে সেরকম কোম্পানি আছে, খুবই কম থাকতে পারে, খুবই কম, খুবই কম, হ্যাঁ খুবই কম। আর তারপরে বাংলাদেশের ইয়াটা হলো যেমন যে আমি যতই জানি আমাকে যায় ঢুকাই দিবে, হলো দেখা যাবে যে আমাকে এমন কাজে দিছে যে কাজ আমার মানে করার ইচ্ছা নাই, প্লাস আমি ওই কাজের ক্ষেত্রতে আমি ঢুকি নাই, আমি ঢুকছি যে কাজে সেই কাজ পাচ্ছি না। তো যাই হোক, আমি এটার জন্য আর কি আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে এই কোর্সটা যেভাবে হোক আমাকে স্টার্ট করতে হবে এবং শেষ করতে হবে। তো স্টার্ট যেহেতু করতে পারছি বা করার সম্ভাবনা আছে, আল্লাহ দিলে যদি ইনশাল্লাহ যদি করায় আল্লাহ করব, তারপরে চেষ্টা করব যাতে শেষ করতে পারি। অবশ্যই আমাদেরও আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা যেভাবে আয়োজনটা করছেন এবং যেভাবে আয়োজনের দিকে শুরুর দিকে যাচ্ছেন আমাদেরকে সবাইকে নিয়ে, এটা মানে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি এটা খুবই অনেক বড় একটা চ্যালেঞ্জ, এবং আপনাদের সাপোর্ট থাকলেই আমরা মূলত সামনে এগিয়ে যেতে পারবো। আর আপনি যেটা বলছিলেন যে আপনার এক্সপেকটেশন ছিল যে 80 না পেলে পরে চান্স হবে না, এটা প্রথমবার ছিল, এই জন্য হয়তো 60 বা তার নিচেও অনেকে চান্স পেয়েছে। আমার মনে হয় না পরবর্তী স্কলারশিপ থেকে আর এটা হবে, এটা হবে, সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে। তবে প্রত্যেকবারই কিছু না কিছু এক্সট্রিম লেভেলের ট্রিক্স থাকবে, এটা আমরা ইনশিওর করছি। ওকে, তো আপনার কোশ্চেন সম্পর্কে কিছু বলেন, যে কোশ্চেনটা কি মনে হয়েছে, কোশ্চেন কি খুব বেশি কঠিন মনে হয়েছে? কোশ্চেন আমার কাছে ফার্স্ট সেকেন্ড দুইটা লেয়ারে কোনো তেমন একটা কঠিন মনে হয়নি, থার্ড লেয়ারে দুই একটা কোশ্চেন সম্ভবত একটু ইয়া ছিল, যেগুলো মানে ক্যালকুলেশন বা প্রোগ্রামিং না করে ওটার অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট, এরকম দুই একটা কোশ্চেন পাইছি, বাকিগুলো আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। আচ্ছা, খুবই ভালো। আপনি কি আমাদের কারিকুলামটা দেখেছেন ব্যাকএন্ডের? জি জি জি, ওটা দেখেই তো আমি আরো এক্সাইটেড বেশি যে আচ্ছা, ওইটা আমাকে অবশ্যই মানে ধরতে হবে। আপনার কি মনে হয় ওখানে কোনো কিছু মিসিং আছে একজন ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য? না, আমার কাছে এখানে যা দেখছি তাতে আমার এনাফ, মানে এটা আমার শেষ করতে আমার 12টা বেজে যাবে। সত্যি কথা বলতে এটা 12টা বাজবে না আপনাকে, আপনার 12টা বাজবে না, কারণ ওইগুলোকে তো আপনার সামনে সুন্দর করে রিপ্রেজেন্ট করা হবে, তাই না? সুন্দর করে আপনার আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে। আর সত্যি কথা বলতে একজন প্রফেশনাল ডেভেলপার কেউ কাউকে বানাই দিতে পারে না। জি না, অবশ্যই নিজের ডেভেলপার নিজেকেই হইতে হয়। শুধুমাত্র একটা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, যে এইগুলো তো কমন মানে বেসিক ভাবে লাগবেই, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই লাগবে, তো সেগুলো আপনাকে আমরা শেখাই দিতে পারবো যে এইভাবে। তারপরেও যেগুলো আমি আপনাদেরকে শেখাবো সেই বিষয়টাই কিন্তু ডিফারেন্ট প্রজেক্টের জন্য ডিফারেন্ট ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তো তখন কিন্তু আপনার নিজের ব্রেনকেই, বুদ্ধিমত্তাকেই কাজে লাগাবে। এটাই তো আমরা এইভাবে দাবি করতে পারি না যে আমি আপনাদেরকে সব শিখাই দেবো, করবো, এটা করা সম্ভব না। যেটুকু আপনারা শেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এটুকু এনাফ আমাদের ডেভেলপার ব্যাকএন্ডের ডেভেলপমেন্টের জন্য। আমি কিন্তু এই লাইনে মোটামুটি 2012 থেকে আছি,
ওয়েব জি। ডেভেলপমেন্ট, সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্লাস অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটের কাজে হিউজ অ্যামাউন্টের কাজ আমি করছি। কিন্তু আমি এই কোর্সটার জন্য বেসিক্যালি এই কোর্সটা আসলে আপনাদের কাছ থেকে না, আমি এই ধরনের একটা কোর্স আমি খুঁজছিলাম অনেক দিন থেকে। আমি ইউডেমিতেও অনেক কোর্স কিনছি, কিন্তু এই ধরনের কিছু পাই নাই ভালো মনের, আচ্ছা, আচ্ছা, এই ধরনের কিছু এখনো আমি দেখি নাই। আচ্ছা। আশা তাছাড়া করা আমার যাচ্ছে। লিন্ডার ফুললি জি, অ্যাক্সেস আছে, কিন্তু আমি আচ্ছা, লিন্ডাতেও অ্যাভেলেবেল কোনো এরকম ভালো কোর্স পাই না। আচ্ছা। তো আশা করা যাচ্ছে যে আপনাদের সবার সাপোর্ট পেলে আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারবো এবং জি অবশ্যই, এই কোর্সটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমাদের দেশ কিছু ভালো ডেভেলপার পাবে। অবশ্যই এটা এটা নিঃসন্দেহে যে আমরা আপনারা যদি এই পুরা কোর্সটাকে আমাদের কাছে ডেলিভার করতে পারেন আর আমরা জি, যদি ঠিকমতো নিতে পারি, তাহলে জি। অবশ্যই বাংলাদেশে ডেভেলপার তৈরি হবে এবং এরা অ্যাপ্লিকেশন ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার তৈরি হবে ইয়েস। হাই কোয়ালিটি। আমাদের ওয়েবসাইট ডেভেলপার আমাদের দেশে অনেক আছে। আমাদের এবার দরকার অ্যাপ্লিকেশন ডেভেলপার, তাই না? জি জি অবশ্যই। আচ্ছা, সো এবার আমরা শিশির ভাইয়ের কাছে যাই। শাহনেওয়াজ ভাই কোথায় গেছে আমি জানি না। ওনার বোধহয় ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়েছে। ওনার কাছে জি ভাই আমাদের আমি জি ভাই আমি আছি ভাই। আপনি তো শিশির ভাই নাকি আপনি শাহনেওয়াজ ভাই? ভাই আমি শাহনওয়াজ শিশির ভাই, হ্যাঁ, আপনি তো 4th হয়েছি শাহনেওয়াজ যে। শিশির। আর আরেকজন আছেন যেটা উনিও শাহনেওয়াজ। দুইজনের নাম সেম। জি ভাই। এজন্য আমি আপনাকে শিশির বলে সম্বোধন করছি, আরেকজনকে সম্বোধন করছি হচ্ছে শাহনেওয়াজ বলে। আচ্ছা, জি তো জি। ভাই আপনার ব্যাক এন্ড রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা আমাদের বিষয়ে? যেহেতু আজকে আড্ডা হচ্ছে, আপনি আড্ডার ভেতরে যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারেন। যেটা আসলে সবারই কোশ্চেন থাকে, কিন্তু অনেকেই হয়তো সুযোগের অভাবে করতে পারছে না। তো আজকে আপনি করেন যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে। ভাই কোর্স নিয়ে আমার কোনো মানে কোশ্চেন কোশ্চেন কিভাবে নাই। বুঝতে পারতেছি না। আর আমি আচ্ছা। আপনার একটা পিডিএফটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, সিউর আপনি কথা বলতে পারেন। এই যে স্ট্যাক কথা যে এটা লাইফ সাইকেল, হ্যাঁ। লাইফ সাইকেল অফ এ ফুল স্ট্যাক তো ভাই ওই ডেভেলপার। বইটা যখন পাবলিশ হয়, জি, জি জি জি, তো ওই বইটা যখন পাবলিশ হয় প্রথম কয়েকদিন হচ্ছে আমার বইটা আমার দেখা হয়নি। আচ্ছা, তো তারপর আমি দেখলাম যে অনেকে রিভিউ দিচ্ছে গ্রুপে, জি, বইটা অনেক রিভিউ দিচ্ছে, তো আমি ভাবলাম যে বইটা পড়ি। তো বইটা ভাই আসলে যেহেতু ভাই অনেকদিন ধরে ভাই মানে প্রোগ্রামিং এ আছি এবং ডেভেলপমেন্টও করছি, 1 বছর খানেক হবে। তো আচ্ছা, সেক্ষেত্রে ভাই বইটা পড়ে মানে পড়ে শেষ করতে মানে একদিনও লাগে না। আচ্ছা, এবং বইটা পড়ে মনে হলো যে মানে আপনার মতো এরকম চিন্তা ভাবনা ভাই যদি সবাই করতো তাহলে খুব ভালো হতো। কারণ আপনি ভাই এখানে সবকিছুই আপনার এখানে মানে একটা প্রয়োজনীয়তা দেখিয়েছেন। যেমন আমাদের বাংলাদেশে বা অনেকে আছে যে মানে তারা সরাসরি হচ্ছে মানে প্রোগ্রামিং না শিখে তারা ডেভেলপমেন্টে জাম্প করে। এটা যে এটা কত বড় ভুল সিদ্ধান্ত এটা কিন্তু তারা সবাই বুঝতেছে না। এটাও বুঝতে পারে। এরা বুঝতে পারে কখন? যখন একটা ডেভেলপমেন্টের ২-৩ বছর ৪ বছর পার করার পরে একটা জায়গায় যে আটকে যায়, তারপরে তারা বুঝতে পারে যেই সময় আবার ব্যাক আসা যায় না। এটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়। হ্যাঁ, এখন আমি শুরু করেছি, আপনারাও শিখছেন। আপনারাও যখন মানুষের ভেতরে আপনাদের জ্ঞানগুলো দেওয়া শুরু করবেন, তখন আপনারাও সঠিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আস্তে, আস্তে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। জি আমাদের দেশটা। একটু টাইম লাগবে। তো কি বইটা পড়ে কোনো কমপ্লেইন জি। আছে আপনার? বইয়ের ভেতরে তো না অনেক কথা। কমপ্লেইন না, বাট বইটা হচ্ছে আমি মানে জি, না বলেন। না এটা ভাই মানে সত্যি কথা বলেছিলাম এবং এগুলো হচ্ছে ভাই আমার মনে হয়েছে যদি বইটা আমি আরো আরো আগে পেতাম, যেমন যখন ফার্স্ট ইয়ারে ছিলাম জি, তখন বইটা বের হচ্ছে আমার জন্য খুব ভালো হতো। কারণ এখানে আপনার হচ্ছে অনেক অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, জি, প্লাস হচ্ছে আপনার আপনার অনেক মানে মানে কোনটা পড়তে হবে, যেমন আপনার সুবিন স্যারের বইয়ের লিঙ্ক দাও মানে বই সম্পর্কে বলা বলা হয়েছে। জি। এবার আপনার কোন কোন টিউটোরিয়াল ফলো করতে হবে, আবার কি বই পড়তে হবে সেগুলো আপনার বলা আছে। তো সেগুলো যদি কোনো একজন সিএসসি তে মানে ভর্তি হচ্ছে এবং কারো যদি বই সে যদি বইটা পড়ে তাহলে তার কিন্তু অনেক মানে উপকার হয়। তাই তো আমি ভাই বইটা অনেককে আমি মানে বইটা বলেছি তুমি এই বইটা পড়া, এবং তারা হয়তো বা বইটা পড়েছে এবং তারা শিখতে পারবে, আমার সেটা মনে হয়। এবং আমি এটা অনেকে মানে রেফার করছি যে তোমরা বইটা পড়তে পারো এবং তোমরা হচ্ছে মানে আমি তোমাদের দিতে তোমরা এখানে ওই লগ ইন করে তোমরা এনরোল করে তারপর বইটা পড়ো। মানে অনেকে আমি মানে ডিরেক্টলি বইটা দেওয়া এরকম আমি দেইনি আর কি। হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস। আপনার মানসিকতাটা খুবই ভালো লেগেছে আমার এবং নৈতিকতাটা বিশেষ করে। কারণ ওখানে উল্লেখ ছিল যে নিজে না মানে এইভাবে পিডিএফটা প্রোভাইড না করে জাস্ট এখানে সাইন ইন করতে নিতে বলবেন। আচ্ছা, যাই হোক, জি তো এখন আমরা কিছু কমেন্টে চলে যাই। কমেন্ট আজকে আসলে খুব বেশি হয়নি। মানুষজন হয়তো খুব একটা কমেন্ট করছে না ব্যাক ইন সম্পর্কে। তো প্রথমে একটা কমেন্ট এসেছে যে শাহিদুল ইসলাম ভাই কমেন্ট করছে, স্কলারশিপ কি এখনো চালু আছে? এই ব্যাচের জন্য তো ভাই আর চালু নেই, হয়তো পরবর্তী সেশনের জন্য হবে, তখন আপনি আবার এনরোল করতে পারবেন।
ভাইয়া ফার্স্ট ইয়ারে পড়ি, একটু সাজেশন দিতেন। ফার্স্ট ইয়ারের জন্য কেবল শিশির ভাই একটা সাজেশন দিয়ে দিয়েছেন। সেই সাজেশনটা হচ্ছে যে স্ট্যাক কথার যেই প্রথম বইটা রিলিজ হয়েছে, ফুল স্ট্যাক লাইফ সাইকেল অফ এ ফুল স্ট্যাক ডেভেলপার, এই বইটা পড়তে পারেন। এই বইটা পড়লে এখনো পিডিএফ ভার্সন আছে, হয়তো আগামী বই মেলায় আমাদের বই পাবলিশ হবে। এই বইটা এখনো আপনি ফ্রিলি পড়তে পারবেন, আমাদের পেজে কন্ট্যাক্ট করেন। সেই বইটা পড়লে আপনি পুরো ডেভেলপার হওয়ার জন্য যা যা সাজেশন দরকার, একজন প্রোগ্রামার থেকে ডেভেলপার হওয়ার জন্য যা যা সাজেশন দরকার সবই পেয়ে যাবেন আশা করছি। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে একটা কমপ্লিট ওয়েব প্রজেক্টের ভিডিও দিলে অনেক উপকার পাইতাম। ওকে ভাইয়া, এই ধরনের প্ল্যান আমাদের আছে, এটা নিয়ে কাজ চলছে, যেটা আমরা পরবর্তীতে 2-1 দিনের ভেতরে একটা জিনিস পাবলিশ করব, একটা স্ট্যাটাস পাবলিশ করব। আপনারা পেজে যদি কানেক্টেড থাকেন বা গ্রুপে যদি কানেক্টেড থাকেন তাহলে অ্যান্সার পেয়ে যাবেন, মানে খুব দ্রুতই পেয়ে যাবেন। ডেভেলপমেন্টে জব মার্কেট নিয়ে যদি কিছু বলতেন, মানে সিএসসি ডিগ্রি ছাড়া আর কি। ভাইয়া সিএসসি ডিগ্রি থাকলে যে জব পাওয়া যাবে এমন কোনো জায়গায় লেখা নেই। আমারই অনেক স্টুডেন্ট আছেন যারা খুব ভালো ভালো জায়গায় আছেন, ভালো ভালো জায়গায় জব করছেন, ভালো ভালো পজিশনে, তাদের কোনো সিএসসি ডিগ্রি নাই। যদিও জব মার্কেট সম্পর্কে আমার নলেজ খুবই কম, ঠিক আছে। আমার একজন খুব কাছের মানুষ আছেন, আমার স্টুডেন্ট ছিলেন কিছু সময়। উনি বর্তমানে হচ্ছে একটা আকিস গ্রুপে যত সম্ভব প্রজেক্ট ম্যানেজার। তো ওনার কিন্তু কোনো ডিগ্রি নেই সিএসসি বা সফটওয়্যারের, শুধুমাত্র চেষ্টা আছে। ওনার যে চেষ্টা, ওনার যে আগ্রহ, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। উনি সারাদিন অফিস করার পরে যে কি পরিমাণ পরিশ্রম করে, এটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। আমি তো তাদের মানে আমার কিছু স্টুডেন্ট আছে যাদের পরিশ্রম দেখলে আমার নিজের মাঝে মাঝে হিংসে হয় যে এরা এত পরিশ্রম করে কিভাবে, আমি তো এর 2 ভাগে 4 ভাগের 1 ভাগও করতে পারি না। তো যদি আপনার পরিশ্রম থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন। পরিশ্রম থাকতে হবে, প্লাস আপনার কাজটাকে রিপ্রেজেন্ট করতে হবে মানুষের সামনে। গিটহাব ব্যবহার করতে হবে, লিঙ্কডইন প্রোফাইলটা আপডেট করতে হবে, স্ট্যাক ওভারফ্লোতে মাঝে মাঝে গিয়ে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এই ধরনের কাজগুলো করেন, কিছু কিছু ব্লগ আর্টিকেল লেখেন, দেখবেন যে আপনার কাজ মানুষ গ্রহণ করবে। আপাতত এই কোশ্চেনগুলোই ছিল, খুব বেশি কোশ্চেন আজকে আসেনি। ফ্রিল্যান্সিং, আচ্ছা ভাইয়া, ফ্রিল্যান্সিং আগে নাকি কোম্পানিতে জব আগে, কোনটা দিয়ে শুরু করা উচিত? ফ্রিল্যান্সিং এর বিষয়ে কি বলবো, ফ্রিল্যান্সিং একটা কঠিন জব, অনেক কঠিন জব। এখানে শুধুমাত্র একটা বা দুইটা স্কিল নিয়ে গিয়ে টিকে থাকা খুব কষ্টের বিষয়, কারণ আপনার আমার মতো হাজার হাজার লাখ লাখ ফ্রিল্যান্সার সারা বিশ্ব থেকে সেখানে আছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন, কত জায়গার মানুষ ওই সেম স্কিল নিয়ে বসে আছে। তো আমি যদি একটা স্কিলের উপর ভিত্তি করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাই, তাহলে ওই স্কিল সেটের উপর একটা জব আসতে হবে, সেখানে আমাকে কম্পিট করতে হবে অনেকের সাথে, তারপরে আমি জবটা পাবো কি পাবো না, কাজটা পাবো কি পাবো না ডিপেন্ড করছে। তো এই ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং লাইফ। আবার একটা কাজ আমি পেলাম, সেই কাজটা সাবমিটও হয়ে গেল, তারপরে পরবর্তী কাজটা পাওয়াটাও আমার জন্য টাফ হয়ে যায়। আর এখানে তো কোনো নির্দিষ্ট টাইম লিমিট নেই, তাই না? যেমন জবের ক্ষেত্রে ম্যাক্সিমাম 8 ঘন্টা একটা টাইম লিমিট আছে, কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো টাইম লিমিট নেই, যে ক্ষেত্রে আপনার নিজের এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চান্সটা খুব কম পাই ফ্রিল্যান্সার। আমি জবটা পাবো কি পাবো না, খুব মানে খুবই কম পাই। শিশির ভাই একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, থেকে করা যাবে কিনা আমি জানি না। তো এই জন্য আমি আসলে সাজেস্ট করি যে ফার্স্টে জব করেন, যখন একটু বেশি এক্সপার্ট হয়ে যাবেন, 10-15টা স্কিল আপনার ভেতরে থাকবে, তারপরে যদি মনে হয় যে না আমি এখন আর জব বা এই ডিপেন্ডেন্সিতে যাব না, তো আমি ফ্রিল্যান্সিং এর ভেতরে জাম্প করব বা রিমোট জবের দিকে ঝুঁকবো, তাহলে আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই বিষয়ের এইগুলো যারা ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার করে থাকে বা লেকচার দিয়ে থাকে তাদের কাছে শুনলেই বেটার হবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন বললাম, ঠিক আছে? কোনো কাজ ছোট বা বড় না, যার যেটা করে ভালো লাগে আর কি। আচ্ছা, তারপরে বুট ক্যাম্প কবে থেকে হতে পারে? মেহেদি ভাই বলছেন যে বুট ক্যাম্প আবার কবে থেকে হতে পারে। আমাদের এটা আমরা এখনই সিদ্ধান্ত দিতে পারছি না, আমাদের প্রথম ব্যাচ রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আমরা বলতে পারবো। আচ্ছা, ভাই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স বানাবো? ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স বানাবো, অবশ্যই বানাবো, ফিউচারে বানাবো, এখন না, খুব দ্রুতই বানাবো, কিন্তু এখন না। আচ্ছা ভাই, কাজ করার জন্য নিজেকে অলওয়েজ কিভাবে বুস্ট আপ রাখতে পারি? এই কোশ্চেনটা একটু আগলি হতে পারে, বাট আমি অনেকবার কয়েক উইক হার্ড ওয়ার্ক করার পর আবার থেমে যাই, নিজেকে কনস্ট্যান্টলি গ্রো আপ করতে পারি। আচ্ছা, কোশ্চেনটা খুবই ভালো যে মেহেদি হাসান ভাই কোশ্চেন করছে যে নিজেকে কিভাবে বুস্ট আপ করতে পারি। দেখা যায় যে 2-3 সপ্তাহ খুব দ্রুত খুব উদ্দীপনা নিয়ে কাজ করলাম, কাজ টাজ করার পরে আটকে গেছি, আর কাজ নাই, ঠিক আছে? এক্ষেত্রে আমার মতে বা আমি যেভাবে কাজটা করি সেটা হচ্ছে আমি শর্ট গোল সেট করি।
মানে মাইলস্টোন যেটাকে বলে। একটা লং গোল তো আছেই যে আমি 3 মাস কি 4 মাসের ভেতরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো বা একটা ফ্রেমওয়ার্ক শিখবো বা যাই হোক একটা কিছু করব। তো এর ভেতরে ছোট 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 মাইলস্টোন সেট করতে হবে যে আমি আজকে কি করব। একদিনের প্ল্যান করেন। তো একদিনের যখন আপনি প্ল্যান করবেন এবং একদিনের প্ল্যানটা সঠিকভাবে এক্সিকিউট করতে পারবেন, তাহলে দেখবেন পরের দিন অটোমেটিক্যালি উদ্দীপনা পেয়ে যাচ্ছেন। যে আমার আজকের প্ল্যান আমি ভ্যারিয়েবল শিখবো, ডাটা টাইপ শিখবো, আমি ফর এক্সাম্পল বলছি। তো আমি শেখা হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল, দিনটা আমার খুব ভালো যাবে। আমি পরবর্তী দিনে কাজ করার জন্য একটা উদ্দীপনা পেয়ে যাবো যে না আমি গতকালকের কাজ শেষ করেছি। তো দ্বিতীয় দিনে আমি আবার একটা ছোট্ট গোল সেট করব যে আমি আজকে ফাংশন শিখবো ফর এক্সাম্পল। তো ফাংশনটা শিখলাম, যদি না শিখতে পারি তাহলে কিন্তু খারাপ লাগবে এবং না শিখতে পারলে কিন্তু আমি আটকে যাবো। সো আমার মাইলস্টোন যেটা আমি সেট করবো সেটা আমাকে কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, এইভাবে করে আগাবেন। একবার একটা বড় গোল যদি আপনি সেট করেন যে আমাকে শিখেই যেতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, এই শিখতে হবে, ও শিখতে হবে, তাহলে কিন্তু আপনি মোটেও গোল পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। কারণ আমরা মানুষ টানা যদি কাজ করতে থাকি তাহলে আমাদের বোরিংনেস চলে আসে, একটানা কাজ করা যায় না। 1 সপ্তাহ 2 সপ্তাহ ম্যাক্সিমাম 1 মাস কাজ করার পরে আপনার মনে হবে যে আমি কি করছি, আমার সময়টা নষ্ট হচ্ছে, আমি কিছুই করতে পারতেছি না, আমি কিছুই পারছি না, আমার দ্বারা হবে না, এরকম একটা ফিলিংস কাজ করে। এটা শুধু আপনার কাজ করে না, সবার কাজ করে, আমাদেরও কাজ করে, সবারই কাজ করে। তো এই জন্য আমরা ছোট্ট ছোট্ট করে গোল সেট করবো। 1 দিনের গোল হতে পারে, 2 দিনের গোল হতে পারে, 3 দিনের গোল হতে পারে, যেটা আপনার সাথে সুইটেবল। আমার মতে 1 দিনের গোলটাই সবচেয়ে বেটার এবং প্রতিদিনের থেকে পরের দিন যেন বেটার হয়। অর্থাৎ আজকে যদি আমার স্কিল আমি 1 লেভেল বৃদ্ধি করতে পারি, কালকে যেন 2 লেভেল আপ হয়। কিছু না কিছু আমাকে শিখতেই হবে। যখন আপনি কন্টিনিউয়াসলি অল্প 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 করে আগাবেন, তখন দেখবেন যে আপনার ওই হতাশাটা আর কাজ করছে না। কারণ আপনার ভিতরে একটা ফিলিংস কাজ করবে, আমি গতকালকে যা জানতাম আজকে তো তার থেকে একটু হলেও বেশি জানি, তাই না? তো তখন আর এই হতাশাটা কাজ করবে না। পরমপর্শী ভাই বলছেন যে হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ সফটওয়্যার ডেভেলপার ইন বাংলাদেশ। এই বিষয়টা নিয়ে আমি বলতে পারছি না কিছু। আমি তো অ্যাকচুয়ালি বাংলাদেশের জব মার্কেট, বাংলাদেশের ডেভেলপমেন্ট মার্কেট কোনো কিছু নিয়েই আমার কোনো স্টাডি নেই, যে কারণে আমি এই বিষয়টা কিছুই বলতে পারছি না। তবে আমার জানা মতে বাংলাদেশে অনেকগুলো বড় বড় ফার্ম আছে যারা হাই স্যালারিতে ডেভেলপারদেরকে নিয়োগ করে থাকে এবং ভালোভাবেই তারা চলছে। এই এতটুকু নিউজ আমার কাছে আছে। আসল কথা হচ্ছে যে আমি যদি ভালো একজন সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার বলে কিছু নেই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে হতে পারি, তাহলে আমার বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, ইন্ডিয়ার প্রেক্ষাপটটা কি, পাকিস্তানের প্রেক্ষাপট কি বা আমেরিকার প্রেক্ষাপট কি, এই প্রেক্ষাপট নিয়ে চিন্তা করার প্রয়োজন পড়বে না। কারণ আমাদের জবটা ঘরে বসেই সব জায়গা থেকে সার্ভ করা যায়। তো এই জন্য আমাদের জাস্ট টার্গেট থাকতে হবে যে আমরা একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার হওয়ার পরে অটোমেটিক্যালি কোথায় যেতে হবে না হবে, কোথায় জব করতে হবে না হবে, সেটা আপনি নিজেরাই বুঝে যাবেন। সো কোনো একটা কাজ, মানে এই ক্ষেত্রে বলবো যে ব্যাপারটা এরকম হয়ে যায়, ডিমান্ড খোঁজার ব্যাপারটা এরকম হয়ে যায় যে ফল ধরার আগেই, মানে গাছ লাগানোর আগেই ফল খাওয়ার ইচ্ছা। ফল আপনি পাবেন অবশ্যই, গাছ লাগালে আপনি ফল পাবেন, এটাই হবে। তো আপনি গাছ লাগানোর দিকে ফোকাস হন, গাছটা কিভাবে বড় হচ্ছে সেটার দিকে ফোকাসড হন। গাছ যদি বড় হয় ফল আপনি পাবেন, এটা গ্যারান্টেড। আচ্ছা, তারপরে আরো কিছু কোশ্চেন আসছে। ডিজাইন সিস্টেম কেন জানা দরকার, যদি একটু বলতেন। ডিজাইন সিস্টেম বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমার জানা নেই। ডিজাইন থিওরি আছে, সেটা ইউআই ইউএক্স এর জন্য। আপনি যদি সিস্টেম ডিজাইনের কথা বলে থাকেন, আমার মনে হচ্ছে আপনি সিস্টেম ডিজাইনের কথা বলছেন, সেটা আলাদা বিষয়। একটা অ্যাপ্লিকেশনে, মানে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করা পর্যন্ত শিখি, কিন্তু এটার মেইনটেনেন্স করা কিন্তু মোটেও এরকম বিষয় না। আর যদিও এটা সিস্টেম ডিজাইনের ক্লাস না, আমি নিজেও খুব বড় লেভেলের সিস্টেম ডিজাইনার না, আমি বেসিক লেভেলের সিস্টেম ডিজাইনার এবং স্টাডি করছি এখন পর্যন্ত সিস্টেম ডিজাইন নিয়ে। সিস্টেম ডিজাইনের কনসেপ্ট হচ্ছে যে আপনার মেইন কথা, অ্যাট এ টাইম যত ইউজারই আসুক না কেন, লক্ষ লক্ষ ইউজারই আসুক না কেন, সবাই যেন পারফেক্টলি আপনার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারে। এই হচ্ছে মূল কথা, মানে এক কথা যদি বলি। কারণ যদি আপনার একটা কম্পিউটার, সার্ভার বলতে তো একটা কম্পিউটার, তাই না? একটা 2 জিবি র্যামের একটা 2 কোরের একটা প্রসেসর দিয়ে যদি আপনি একটা সার্ভার তৈরি করেন, সেই সার্ভার দিয়ে আপনি কখনোই লক্ষ লক্ষ মানুষকে সার্ভিস দিতে পারবেন না। এর একটা ক্যালকুলেশন আছে। তো যেন 1 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ ফেসবুকের মতো অ্যাট এ টাইম লগ ইন করে বা আপনার সার্ভিস ব্যবহার করে, তারা প্রত্যেকেই যেন স্মুথলি ব্যবহার করতে পারে সবকিছু, এটার জন্য দরকার হচ্ছে সিস্টেম ডিজাইন, সহজভাবে বললে। মাহির ভাই বলছেন যে আমির ভাই বলছেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কি এপিআই নিয়ে কাজ করতে হয়? অবশ্যই বর্তমানে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের এপিআই নিয়ে কাজ করতে হয়। এপিআই তৈরি করা নিয়ে কাজ করতে হয় না, কিন্তু তৈরি করা একটা এপিআই ব্যবহার করে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হয়। এপিআই হচ্ছে আপনার ডেটা সোর্স।
আচ্ছা, অনুপ নস্কর ভাই বলছেন যে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ভিডিও চাই, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপরে ভিডিও আসবে আরো 3 থেকে 4 মাস পরে। আচ্ছা, শাখাওয়াত হোসেন হৃদয় ভাই ফ্রিল্যান্সিং, আচ্ছা এটা তো আমি বলেছি। ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদম কতটা ইম্পর্টেন্ট? ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদম খুব মানে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আপনাকে তৈরি করার জন্য, আপনার বেস তৈরি করার জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই ডেটা স্ট্রাকচারস এবং অ্যালগরিদম যদি আপনি না জানেন, তাহলে আপনার পক্ষে ভালো একজন ডেভেলপার, প্রবলেম সলভার হওয়া কখনোই পসিবল না। কোনো না কোনো জায়গায় যে আপনি আটকে যাবেন। আমরা ছোটখাটো কাজ করি, ছোটখাটো অ্যাপ্লিকেশনে যখন কাজ করি, তখন আমাদের মনে হয় যে এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আপনি যখন লার্জ স্কেলে কাজ করবেন, যদি ইচ্ছা থাকে ভবিষ্যতে, তখন আপনি আটকে যাবেন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম না জানলে। আচ্ছা, শাখাওয়াত হোসেন হৃদয় ভাই বলছেন জাভা স্ক্রিপ্টে কতটুকু দখল থাকলে জব পাওয়া যায়? এটা তো ভাই আমি বলতে পারবো না। এটা আমি বলতে পারবো না, কারণ হচ্ছে যে আহ, প্রচুর মানুষ আমি দেখেছি জাভা স্ক্রিপ্ট শুধু বেসিক জানে কিন্তু ভালো একটা জব করছে। আবার অনেক মানুষ দেখেছি যে খুব ভালো জাভা স্ক্রিপ্ট জানে, তাও এখনো জব পাইনি। জব পাওয়ার সাথে জাভা স্ক্রিপ্ট জানার সম্পর্কটা খুবই কম। কারণ কি? কারণ একটা জব শুধুমাত্র একটা স্কিলের উপরে ডিপেন্ড করে না। একটা জব ডিপেন্ড করে আরো অনেকগুলো সফট স্কিলের উপরে। আপনার ভেতরে লিডারশিপ আছে কিনা, আপনার ভেতরে আপনার কথা বলার স্টাইল কেমন, প্রেজেন্টেশন স্টাইল কেমন, আপনার অ্যাটিটিউড কেমন, অনেক কিছুর উপরে কিন্তু আসলে বিশেষ করে আর কমিউনিকেশন স্কিলের কথা বাদ দিয়েছি, তো কমিউনিকেশন স্কিল কেমন, অনেক কিছুর ওপরে আপনার জবটা নির্ভর করে। আমি জাভা স্ক্রিপ্টে খুব ভালো কিন্তু আমি কথা বলতে পারি না। আমি জাভা স্ক্রিপ্টে খুব ভালো কিন্তু আমি আমার গেট আপ সেট আপ দেখে মনে হয় যে আমি একটা পাগল। ঠিক আছে, আমাকে একটু জব দিবে না? আমার প্রেজেন্টেশন ভালো হতে হবে, আমার অ্যাটিটিউড ভালো হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যখন পরীক্ষা দিতে গেছি, মানে ইন্টারভিউ দিতে গিয়েছি, তখন আমার সাথে আরেকজন বসে আছে যার জাভা স্ক্রিপ্টের নলেজ বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ আমার থেকে অনেক কম, কিন্তু সে একজন পারফেক্ট ফিট ফর দিস কোম্পানি। সো তাকে কিন্তু জবটা দিয়ে দিবে, কারণ সে জানে, মানে কোম্পানি জানে যে একে যদি একটু ট্রেন আপ করা যায়, এ যা প্রোগ্রামিং ডেভেলপমেন্ট আস্তে আস্তে শিখে যাবে। কিন্তু পার্সোনালিটি আমাকে সহজে সে বিল্ড করে দিতে পারবে না। তো এই জন্য যার পার্সোনালিটি ভালো আছে তাকে সে নিয়ে নিচ্ছে, যার পার্সোনালিটি খারাপ আছে তাকে বাদ দিয়ে দিচ্ছে স্কিল থাকার পরেও। তো আসলে আমি সবসময় কথাটা বলি যে জব পাওয়া, ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়া একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না। একটা অবশ্যই একটা মাস্ট বেজ স্কিল তো থাকতেই হবে, তার সাথে সাথে আরো অনেকগুলো সফট স্কিল থাকতে হবে। ওকে, সো এমনি মিনাজ ভাই বলছেন, ভাই কেমন আছেন ভাই? নোটজেস অ্যাপ্লিকেশন কি পিএইচপি অ্যাপ্লিকেশনের মতো করে সব হোস্টিং সার্ভারে ডিপ্লয় করা যাবে? এন্ড বর্তমানে রানিং পিএইচপি অ্যাপ্লিকেশনকে এক্সচেঞ্জ করে কি নোটজেস অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারবো? প্লিজ যদি একটু বুঝিয়ে বলেন অনেক উপকৃত হব। আচ্ছা, ভালো আছি ভাইয়া, মিনাজ ভাইয়া। তো নোটজেস অ্যাপ্লিকেশন পিএইচপি অ্যাপ্লিকেশনের মতো হোস্টিং সার্ভারে, আচ্ছা হোস্টিং সার্ভারে করা যাবে কিনা এটা ডিপেন্ড করে ওই হোস্টিং সার্ভারের উপরে। ওই হোস্টিং সার্ভার যদি আপনাকে এসএসএইচ সাপোর্টটা দেয়, সিকিউরশেলের সাপোর্টটা দেয়, আপনি সেখানে অ্যাক্সেস নিয়ে নোটজেস যে ইটা আছে, নোটজেসের যে রান টাইমটা সেটা ইনস্টল করলেই, যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনি নোটজেস সার্ভার রান করতে পারবেন। সবাই সেই অ্যাক্সেসটা দেয় না, এবং নোটজেস অ্যাপ্লিকেশন হোস্টিং সার্ভারে আপলোড করার কোনো প্রয়োজনীয়তাই আমি দেখি না। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার যে ই সার্ভার গুলো আছে, ক্লাউড সার্ভার, যেমন হচ্ছে ডিজিটাল ওশিয়ান বা হচ্ছে সহজ সিস্টেম হচ্ছে হিরোকু, নেটলিফাই, এগুলো। আবার আরো বেটার সলিউশন হচ্ছে AWS, গুগল ক্লাউড, এইসব জায়গায় হচ্ছে আপনি যদি হোস্ট করেন সেটাই হচ্ছে সব থেকে বেটার। আর পরের কোশ্চেনটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি, বর্তমানে রানিং পিএইচপি অ্যাপ্লিকেশনকে এক্সচেঞ্জ করে কি নোটজেস অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারবো? পিএইচপি অ্যাপ্লিকেশন যেখানে ডিপ্লয় করা আছে, আপনি মনে হয় এটাই বোঝাতে চেয়েছেন যে পিএইচপি অ্যাপ্লিকেশন যেখানে ডিপ্লয় করা আছে সেখান থেকে এটাকে সরিয়ে নোটজেস অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে চাচ্ছেন। তো আপনি একটা হোস্টিং সার্ভার কিনেছেন, সেখানে কি রাখবেন না রাখবেন সেটা তো আপনার ব্যাপার, পুরোটাই আপনার ব্যাপার। আপনি ফাইল ক্লিয়ার করে ফেলেন, ঠিক আছে, ফাইল ডিরেক্টরি ক্লিয়ার করে ফেলেন। যদি তারা অ্যাক্সেস দেয় তাহলে আপনি নোটজেস আপলোড করতে পারবেন, নোটজেস অ্যাপ্লিকেশন। ওকে, আর কোনো কোশ্চিন এসছে কিনা আমি একটু দেখার চেষ্টা করি। তিমির ভাই একটা কোশ্চিন করেছেন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হতে চাইলে যিনি একদম ফ্রেশার, কিছু বুঝে না, উনি যদি বুস্ট ইউর বেস অ্যান্ড ব্যাক ইন বুট ক্যাম্প ডেভেলপমেন্টের বুট ক্যাম্প ডেডিকেটেড ভাবে কমপ্লিট করলে আমাদের দেশের জব অ্যান্ড দেশের বাইরে জব দুইটার ব্যাপারে একটু যদি ক্লিয়ারলি বলতেন। তিমির ভাইয়া, আমি 100% ক্লিয়ার হতে পারিনি আপনার কোশ্চিনটাতে। যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে যদি বুস্ট ইউর বেস এবং ব্যাক ইন ডেভেলপমেন্ট দুইটা কেউ কমপ্লিট করে তাহলে তার ইটা কি হবে, মানে ডিমান্ডটা কি হবে। আসলে আমি এক কথাই বলবো যে বুট ক্যাম্প গুলো কিছুই না। ওকে, আপনাদের ভাবারও দরকার নেই যে এই বুট ক্যাম্প গুলো কোনো
এই বুট ক্যাম্পগুলোর কোনো ইম্পর্টেন্স আছে, এই বুট ক্যাম্প করলেই আপনার জীবন একদম শেষ মানে একদম সুন্দর হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণই নেই। এই বুট ক্যাম্পগুলোতে কিছু কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো একজন পারফেক্ট ডেভেলপার হওয়ার জন্য খুব জরুরি, এবং এই বুট ক্যাম্পগুলোতে এই কন্টেন্টগুলোই কভার করা হবে। তবে এটা আপনি গ্রহণ করতে পারছেন কিনা সবকিছু ডিপেন্ড করছে এর ওপরে। যদি আপনি এই বুট ক্যাম্পের ভেতরে যেই ফ্লেভারগুলো দেওয়া আছে, যেই টপিকসগুলো দেওয়া আছে সেগুলো ডাইজেস্ট করতে পারেন, অবশ্যই ইন্টারন্যাশনালিও আপনার একটা ডিমান্ড তৈরি হবে। সব থেকে বড় যে জিনিসটা হবে সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনার নিজের কাছে একটা নিজের ডিমান্ড তৈরি হবে। আপনি মনে করেন সবসময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে নিজের ভেতরে কনফিডেন্স আসে না, আমি পারি না, আমার দ্বারা হবে না, আমি আমি কিচ্ছু পারি না, অন্যরা এত ভালো করছে, অন্যরা এত কিছু করছে, এটা শিখবো কোথা থেকে, ওইটা শিখবো কোথা থেকে, কখন শিখবো, কিভাবে শিখবো, এই যে কনফিউশন গুলো আপনার ভেতরে কাজ করে না, এই কনফিউশনের গুলোর মানে আমি বলি যে আপনি নিজেকে দাম দিতে পারছেন না। ঠিক আছে, আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে আপনার নিজের প্রতি কোনো বিশ্বাস নাই, আপনি নিজেকে দাম দিতে পারছেন না, এবং এটা হওয়ার পেছনে রিজনই হচ্ছে যে আপনার ল্যাক অফ নলেজ, ল্যাক অফ কনফিডেন্সের সোর্স হচ্ছে ল্যাক অফ নলেজ। তো যখন আপনি এই ক্যাম্পগুলো করে পুরোপুরি ডাইজেস্ট করতে পারবেন, তখন আপনার এই কোশ্চিনটা আর লাগবে না, এই কোশ্চিনগুলো আর লাগবে না, যে আসবে না নিজের ভেতরে যে আমি এটা পারি না, এটা আর একটা কোশ্চিন সবার কমন আসে, সেটা হচ্ছে যে আমি জব পাবো কিনা, বাংলাদেশে জব আছে কিনা, বাইরের জব পাবো কিনা। এই কোশ্চিনগুলো আপনার ভেতরে থাকবে না, আপনার ভেতরে এমন একটা কনফিডেন্স চলে আসবে, সেটা বলে বোঝানো যাবে না। সেক্ষেত্রে আপনার কোনো টিউটরের দরকার হবে না, আপনি পরবর্তী আপডেটেড যে কোনো টেকনোলজি আসবে সেই টেকনোলজিটা ফলো করতে মানে জাস্ট ডকুমেন্টেশন থেকে শিখে নিতে পারবেন। সো টেকনোলজির জগৎটা আপনার কাছে একদম খুব সহজলভ্য হয়ে যাবে, এই যদি আপনি এটা ডাইজেস্ট করতে পারেন। ডাইজেস্ট করতে না পারলে 1.5 বছর কেন 3 বছরেও আপনার কোনো লাইফের উন্নতি হতে যাচ্ছে না। যদি ডাইজেস্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার নিজের কাছে আপনার কনফিডেন্স জমা হয়ে যাবে, এবং যে কনফিডেন্সটা সারা দুনিয়ার কাছে আপনাকে পরিচয় করিয়ে দেবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আচ্ছা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য কতটা জাভাস্ক্রিপ্ট শেষ করে রিয়াক্ট শুরু করব? হোসেন রাবি ভাই, যেখানে এসে আপনার মনে হবে যে আমি এখন কনফিডেন্স পাচ্ছি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে, যখন মনে হবে যে না মোটামুটি আমি কনফিডেন্ট, আমি একটা প্রবলেম, যেটা যে কোনো প্রবলেম দেখলে পারি সেটা জাভাস্ক্রিপ্টে কোড করে সলভ করতে পারি, তখনই আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সাথে ডিজাইন প্রিন্সিপালের তেমন কোনো সম্পর্ক নেই শাহ আরাফাত ভাইয়া, ডিজাইন প্রিন্সিপালের বিষয়টা পুরোটা ওয়েব ডিজাইনের সাথে রিলেটেড। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার দরকার পড়বে, কারণ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইন দুইটা ফুললি ডিফারেন্ট জিনিস। ওকে, এই বিষয়গুলো জানার জন্য দয়া করে আমাদের বইটা পড়বেন, ফুল স্ট্যাক লাইফ সাইকেল অফ এ ফুল স্ট্যাক ডেভেলপার। আমি নিজেই নাম ভুলে যাই মাঝে মাঝে, এটা এখনো ফ্রি আছে, পেজে মেসেজ করলে আপনারা বইটার অ্যাক্সেস পাবেন। আর এরপরে হচ্ছে মেহেদি হাসান ভাই কোশ্চেন করছেন, ভাই কিছুদিন পর পর যদি একটা লাইভ সেশন করতেন, মানে আমরা যারা আপনাকে ফলো করি তারা অনেক কোশ্চেন মাঝে মাঝে আসে, তখন অ্যান্সারগুলো যেন আপনার লাইভ থেকে জেনে নিতে পারি। এরকম একটা প্ল্যান আছে ভাইয়া, কিন্তু একটু টাফ হয়ে যায়। তো আমি চেষ্টা করব প্রতি মাসে একদিন করে লাইভ করার। তো এই ক্ষেত্রে আপনাদের একটা দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে যে একটা করে পোস্টে আমি দেখা যাচ্ছে যে একদিন একটা পোস্ট দিলাম, তো সেই পোস্টটা গ্রুপে পিন পোস্ট করে রাখলাম, গ্রুপে তো পিন পোস্ট করা যাবে না, অ্যানাউন্সমেন্টে দিয়ে রাখলাম। তো আপনারা সেটা কি করবেন, যে আপনাদের যত কোশ্চিন আছে 1 মাসের ভেতরে সমস্ত কোশ্চিন ওখানে কমেন্ট করে রাখলেন, আমরা সেই কোশ্চিন গুলো থেকে ফিল্টার করে একদিন লাইভে বসলাম এবং সেখান থেকে অ্যান্সার দিলাম, মানে কমন কোশ্চিন গুলো নিয়ে আমি ফার্স্টে অ্যান্সার দিয়ে দিলাম, তারপরে লাইভ থেকে আবার কোশ্চিনে অ্যান্সার দিলাম, এটা করা যেতে পারে। একটা ভালো সাজেশন দিয়েছেন আপনি। এরপরে হচ্ছে ভাই, ওয়েব ডেভেলপারদের প্রজেক্ট ম্যানেজমেন্টের কোন কোন টপিকগুলা জানা বেশি ইম্পর্টেন্ট? ওয়েব ডেভেলপারদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ভেতরে আপনার আমি বলবো যে কিভাবে একটা প্রজেক্টটাকে ছোট ছোট অংশে ভেঙে, এক কথায় বলতে গেলে অ্যাজাইল ফ্রেমওয়ার্কের যে বিষয়টা আছে না, অ্যাজাইল তো আসলে ফ্রেমওয়ার্ক না, অ্যাজাইল মেথোডোলজি এবং স্ক্রাম ফ্রেমওয়ার্কের বেসিক বিষয়টা জানা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, স্ক্রাম ফ্রেমওয়ার্কের বেসিক বিষয়টা আপনার জানা উচিত, এবং সেখান থেকে কিভাবে স্প্রিন্ট বের করতে হয়, কিভাবে ব্যাকলগ হয়, মানে ব্যাকলগ কি জিনিস, এবং কিভাবে একটা স্প্রিন্ট কাজ করে, এই ছোট ছোট বিষয়গুলো জানা উচিত এবং ছোট ছোট ভাবে আপনার ইমপ্লিমেন্ট করা উচিত। কারণ অ্যাজাইল খুব কঠিন কিছু না, আবার অনেক কঠিন বিষয়, ইটস জাস্ট এ ম্যাটার অফ এক্সপেরিয়েন্স। যত বেশি আপনার এক্সপেরিয়েন্স হতে থাকবে তত ভালোভাবে আপনি প্রজেক্টটা ম্যানেজ করতে পারবেন। ওকে, তো এই জন্য এটা একটু ফলো করবেন, 2-3 দিন সময় দিলে অ্যাজাইল এবং স্ক্রাম সম্পর্কে বেসিক একটা নলেজ আসবে, এবং সেই বেসিক নলেজের উপর ভিত্তি করে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি হচ্ছে একটু একটু করে শিখবেন এবং অ্যাপ্লাই করবেন। আফনাব ভাই বলছেন যে
আচ্ছা, আমার কাছে আরো কিছু কোশ্চিন এসছে। আচ্ছা, আপনার ভাই বলছেন ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম কতটা ইম্পর্টেন্ট, সেটা তো আমি বলেছি। আচ্ছা, প্রোগ্রামিং প্রবলেম সলভিং কি কি স্কিল ডেভেলপ করতে হেল্প করে? প্রোগ্রামিং প্রবলেম সলভিং বা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনার অনেকগুলো, মানে আপনার মেন্টাল হেলথ যে বিষয়টা আছে সেটা গ্রো করতে সাহায্য করে। প্রথমত আপনার প্রোগ্রামিং এর যে সিনট্যাক্স আছে এগুলোর সাথে আপনাকে ইউজ টু করে ফেলে। দ্বিতীয়ত একটা প্রবলেমকে ভয় না, প্রবলেমটাকে এনজয় করে তোলে, এনজয়েবল করে তোলে। যে এখন যারা প্রবলেম সলভিং করে না তাদের কাছে একটা প্রবলেম আসলে সেটাকে ভয় লাগে, এটা সলভ করবো কিভাবে। যারা প্রবলেম সলভিং করে তারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয় এবং তাদের ভিতরে একটা এনজয়মেন্ট কাজ করে যে আসলে আমি নতুন একটা চ্যালেঞ্জ পেয়েছি, সেটা আমাকে এখন সলভ করতে হবে, এটা একটা বিষয়। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রেশার নেওয়ার যে ক্যাপাবিলিটিটা, একটা প্রবলেম নিয়ে লং টাইম চিন্তা করার যে ক্যাপাবিলিটিটা, সেই ক্যাপাবিলিটিটা আপনার তৈরি করে। পরবর্তীতে যে কোনো প্রবলেম দেখলে আপনি হাইপার হয়ে যাবেন না, আপনি খুব ইজিলি প্রবলেমটার সাথে কপ করতে পারবেন। আর সব থেকে বড় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে ইরোর দেখে ভয় পায় না, এখানে খুব কম মানুষই আছেন, আমরা সবাই ইরোর দেখে ভয় পাই। তো যারা প্রবলেম সলভার তারা ইরোর দেখে আস্তে আস্তে ভয়টা ইরোর থেকে সরে আসে, কারণ তারা জীবনে এতবার ইরোরের সম্মুখীন হয়েছে। একটা সঠিক কাজ করা অ্যাপ্লিকেশন বা হচ্ছে প্রোগ্রাম আপলোড করার পরেও দেখা যায় যে প্রেজেন্টেশন ইরোর বা হচ্ছে কম্পাইলেশন ইরোর, রান টাইম ইরোর, টাইম লিমিট এক্সিট ইরোর, সো অনেক রকম ইরোর তারা ফেস করে। তো যার কারণে ইরোর দেখে তাদের আর ভয়টা থাকে না। সো আলটিমেটলি একজন প্রোগ্রামার হওয়ার জন্য যেই যে বিহেভিয়ার গুলো দরকার, সেই বিহেভিয়ার গুলো অটোমেটিক্যালি ইনহেরিট হতে থাকে ভেতরে। আচ্ছা, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। ভাই কিছুদিন পর পর যদি, আচ্ছা লাইভ সেশনের ব্যাপারে কথা বলা শেষ। আচ্ছা, হোসেন রাব্বি ভাই বলছেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য কতটা জাভাস্ক্রিপ্ট, এটাও শেষ করে ফেলেছি। আচ্ছা, আফিফ ফাইম ভাই বলছেন নোটজেস অর জ্যাঙ্গো উইচ শুড বি অ্যাপ্রোপ্রিয়েট ফর বিগিনার্স টু স্টার্ট। যদি আপনার জাভাস্ক্রিপ্ট জানা থাকে তাহলে অবশ্যই আমি বলবো নোটজেস। আমি জ্যাঙ্গো করেছি। যদি আপনার পাইথন জানা থাকে তাহলে আমি বলবো অবশ্যই জ্যাঙ্গো। যদি আপনার জাভাস্ক্রিপ্ট জানা থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে নোটজেস। কারণ আমি কখনোই আপনাকে সাজেস্ট করব না ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক শেখার সময় বা ব্যাকএন্ড শেখার সময় নতুন করে ল্যাঙ্গুয়েজ শিখুন আগে, এটা আমি বলবো না। যদি আমার একটা ল্যাঙ্গুয়েজের নলেজ থাকে তাহলে আমি ল্যাঙ্গুয়েজ শেখার পেছনে সময়টা কেন ব্যয় করবো, বরঞ্চ আমার ল্যাঙ্গুয়েজ শেখার সময়টা আমি ব্যাকএন্ড বা হচ্ছে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কিভাবে হয় সেই প্রসেসটার দিকে ফোকাস দিব, তাহলে আমার জন্য সহজ হবে। যে কোনো একটাতে যদি আপনি কাজ করতে জানেন, জ্যাঙ্গো বলেন, নোটজেস এক্সপ্রেস বলেন, লারাভেল বলেন, যেখানেই আপনি কাজ করতে জানবেন সেটাই আপনাকে পরবর্তীতে অন্য ফ্রেমওয়ার্কে শিফট করতে হেল্প করবে। মূল কাজ সেমই থাকবে, দেখা যাচ্ছে সিনট্যাক্সটা ডিফারেন্ট হবে, মানে ইমপ্লিমেন্টেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে, তাছাড়া মানে ডিফারেন্ট কিছু হবে না। চাকরি নয়, আমি যদি ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রামার হতে চাই তাহলে কি কি করতে হবে? যদি আপনি ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রামার হতে চান তাহলে আপনাকে ভালো মতো প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়ত হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখতে হবে, ম্যাথমেটিক্স শিখতে হবে, ডিসক্রিট ম্যাথমেটিক্সের কথা আমি খুব স্পেশাল ভাবে মেনশন করব, আর প্রবলেম সলভিং করতে হবে। প্রোগ্রামারদের কাজ এতটুকুই আপাতত, ঠিক আছে। এর পরবর্তী স্টেপে যে আপনি বিভিন্ন অ্যালগরিদম নিয়ে রিসার্চ করতে পারেন বড় বড় লেভেলের, বাট স্টার্টিং এ আপনি এই পর্যন্ত করতে পারেন, এবং এই পর্যন্ত করার পরে নেক্সট স্টেপে কি করা উচিত হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, সেটার জন্য আপনার কারোর কাছে গাইডলাইনের দরকার পড়বে না। ওকে, আচ্ছা, ব্যাকএন্ড বুট ক্যাম্পে ডিনো শেখানো হবে কিনা, এই সাইফুল ভাইয়ের এই কোশ্চেনটা। ডিনো নোটজেস আসলে কোনো ফ্যাক্ট না ভাইয়া। আপনি জাভাস্ক্রিপ্ট জানলে আপনি দুইটা প্ল্যাটফর্মেই কাজ করতে পারবেন। ডিনো নতুন, এই জন্য আমরা ডিনো নিয়ে কাজ করছি না। যদি যারা নোটজেস করবে এখান থেকে তারা ডিনোতে এমনি কাজ করতে পারবে, তাদের শেখানোর কিছু নাই। যদি এমন হয় ফিউচারে অল্প কিছুদিনের ভেতরে যে ডিনো নোটজেসের জায়গা দখল করে ফেলেছে, সবাই ডিনো ব্যবহার করছে, তখন আমরা ডিনো শেখাবো। এখানে জাস্ট কোর মডিউলটার ডিফারেন্স আছে, অল্প কিছু সিস্টেমেটিক ডিফারেন্স আছে, তাছাড়া ডিনো আর নোটজেসের সেরকম কোনো ডিফারেন্স নেই। আমরা ডেভেলপাররা যেভাবে কাজ করি সেই দিক থেকে, আর বিহাইন্ড দ্য সিন এর যে ইমপ্লিমেন্টেশনটা, এর যে আর্কিটেকচারটা, সেটা ফুললি ডিফারেন্ট। তো যেহেতু অ্যাজ এ ডেভেলপার আমাদের আর্কিটেকচারগত দিকে খুব বেশি তাকাতে হয় না, মানে আমাদের মতো ডেভেলপারের কথা বলছি, বড় লেভেলের ডেভেলপার না, তো হয় না। তো ইন দ্যাট কেস আমার দরকার নেই ডিনো বা হচ্ছে নোটজেসের কি ডিফারেন্স আছে এটা নিয়ে রিসার্চ করার। অ্যাট দ্য বিগিনিং আমি নর্মালি নোটজেসে কাজ করতে পারলে ডিনোতেও কাজ করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমি খুঁজে পাচ্ছি না, সরি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ফাংশনাল এবং নন ফাংশনাল ইন সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু বলেন। আমি কোশ্চেনই বুঝলাম না, ফাংশনাল আর নন ফাংশনাল কি অ্যাকচুয়ালি,
মানে ফাংশনাল প্রোগ্রামিং, নন ফাংশনাল প্রোগ্রামিং সেটা না কি অ্যাকচুয়ালি সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আবার কোশ্চেন করেন আব্রাহাম খান ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে প্রবলেম সলভ করেন এন্ডার স্ট্রাকচার সলভ। ওকে, আসলাম ভাই কাউরে অ্যান্সার দিয়েছেন। হারিসন রয় ভাই, এই কোশ্চেনটা রিলেভেন্ট কিনা এই সেশনে তাও করি। ভিউজেস ও রিয়াক্ট.js এ কোনো সিঙ্গেল পেজ ওয়েবসাইট ডেভেলপ করলে এসইও করতে অনেক ঝামেলা হয়, সেই ক্ষেত্রে কি করা যায়? একটা বেটার সলিউশন চাচ্ছি। একটাই সলিউশন, সেটা হচ্ছে এসএসআর, মানে সার্ভার সাইড রেন্ডারিং। সার্ভার সাইড রেন্ডারিং মানে হচ্ছে সার্ভারে আপনার অ্যাপ্লিকেশনটার প্রথম পেজ, ইন্ডেক্স পেজটা রেন্ডার হবে। যেই পেজটা আপনার ডোমেইনে কেউ যখন ভিজিট করবে ইউআরএল এ, তখন প্রথম যে পেজটা আসবে সেই পেজটা সার্ভার সাইডে রেন্ডার হবে, রেন্ডার হয়ে একদম এইচটিএমএল সিএসএস জেনারেট হয়ে তারপরে আসবে। এটাই হচ্ছে সলিউশন। এখন এই সলিউশনটা অনেকভাবে করা যায়। আপনি নিজেই একটা নোডজেস সার্ভার তৈরি করে খুব অল্প কয়েক লাইন কোড লিখে আপনার রিয়াক্ট অ্যাপ্লিকেশনটাকে রেন্ডার করে নিতে পারেন। দ্বিতীয়ত আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে নেক্সট.js ব্যবহার করতে পারেন, বা হচ্ছে নাক্সট.js ব্যবহার করতে পারেন ভিউ এর জন্য, রিয়াক্টের জন্য নেক্সট, ভিউ এর জন্য নাক্সট, আর এসের জন্য হচ্ছে, অথবা আপনি গ্যাটসবি ব্যবহার করতে পারেন। ভিউয়েরও কিছু স্ট্যাটিক সাইট জেনারেটর আছে, আমার নাম এক্স্যাক্টলি মনে নেই, দেখতে হবে। তো এগুলোর যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এগুলো সবাই এইভাবেই কাজটা করে থাকে। আচ্ছা, নাজমুল হাসান ভাই বলছেন ডাটাবেজের জন্য মঙ্গো দিলেই কি বিগ প্রজেক্টে কাজ চলে? ইট ডিপেন্ডস ভাইয়া। বিগ প্রজেক্ট গুলো আসলে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে হয় না। বিগ প্রজেক্ট গুলো হয় অনেক ছোট ছোট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অনেক ছোট ছোট অ্যাপ্লিকেশন। যেমন আমি ফেসবুকের কথা বলি, ফেসবুকে অসংখ্য ছোট ছোট মাইক্রো সার্ভিস আছে, এক একটা কাজ এক একটা সার্ভিস দিয়ে করা হয়। যদি আমরা বলি অ্যাকাউন্ট ক্রিয়েশন বা ইউজারের প্রোফাইল, সেটা একটা সার্ভিস, এবং তার জন্য একটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন আছে, তার জন্য একটা ডাটাবেস আছে। এখন যদি ওদের মনে হয় যে এই আর্কিটেকচারের জন্য বা আমার ইউজারের ইনফরমেশন কালেক্ট করার জন্য আমার সিকুয়েল ডাটাবেস দরকার, তাহলে তারা ওই স্পেসিফিক ওই অ্যাপ্লিকেশনটার জন্য তারা সিকুয়েল ডাটাবেস ব্যবহার করবে। আবার যদি কোনো জায়গায় মনে হয় যে আমার এখানে পোস্ট নিয়ে কাজ করতে হবে, এখানে অনেক বেশি গ্রাফ বা নিজেদের ভেতরে রিলেশন কাজ করছে, পোস্ট কমেন্ট এগুলোর জন্য, তো এইটার জন্য আবার আলাদা একটা সার্ভিস আছে। সেই সার্ভিসের পেছনে দেখা যাচ্ছে যে তারা মঙ্গোডিবি বা হচ্ছে নোসিকুয়েল ডাটাবেস ইউজ করলো। আমি জানি না, আমি এক্সাক্ট কথা বলছি না, আমি জাস্ট অ্যাজাম্পশন থেকে বলছি। সো এখানে যদি তারা মনে হয় যে নোসিকুয়েল ভালো, তাহলে তারা সেখানে নোসিকুয়েল ব্যবহার করবে। বড় বড় প্রজেক্টে একটা ডাটাবেস না, মাল্টিপল ডাটাবেস ব্যবহার করা হয়। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। বিভিন্ন সিচুয়েশনে সিকুয়েল দরকার হয়, বিভিন্ন সিচুয়েশনে নোসিকুয়েল দরকার হয়। যেটা যেখানে দরকার সেখানে সেটাই ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে তাহিদ বাড়ি ভাই, সবকিছুই এমভিটি আর্কিটেকচার ফলো করে, আমার মতে এটা জানলে অন্যগুলো সোজা হয়ে যায়। তাহিদ বাড়ি ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনার কথা রাইট, বস মানুষ। আপনার কথার বিপক্ষে কে আমি যাইতে পারি? আচ্ছা, হোসেন রাব্বি ভাই বলছেন আমি ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেসের প্রতি ইন্টারেস্টেড, পিএইচপি শিখতেছি, আপনার ভিডিওগুলো দেখে নোড.জেএস ইন্টারেস্টেড হচ্ছি। এখন কনফিউশনে আছি কোনটা শিখবো এখন, নোড.জেএস না পিএইচপি, নাকি দুইটাই শিখবো? যে কোনো একটা শিখেন, যেটা আপনার মনে হচ্ছে যে সহজ লাগছে, যেটার প্রতি আপনি ইন্টারেস্টেড ফিল করছেন, প্রথমে সেটা শেখেন। কারোর উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করেন না, আপনি নিজের ফিলিংস থেকে চিন্তা করেন যে আমার যদি পিএইচপি ওয়ার্ডপ্রেস এগুলো ভালো লাগে, তাহলে আমি ওয়ার্ডপ্রেসের দিকে যাই। যদি আমার ভালো লাগে নোড.জেএস, তাহলে আমি নোড.জেএসের দিকে যাই। তবে যেইখানেই যান না কেন, প্রথমে দক্ষ হইতে হবে, একটা বিষয়ে প্রপার নলেজ গেইন করতে হবে, এবং নিজেকে ওপেন রাখতে হবে যে আমি এটা শিখছি মানে এটাই শেষ না, পরবর্তীতে আমাকে আরো কিছু শিখতে হবে, পরবর্তীতে আমার স্কিলটাকে আরো ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এটা ভাবার কোনো দরকার নেই একটা জায়গায় আসছি মানে আমার জীবন শেষ, আমি এখানেই শেষ করে দিব, এটা ভাববে না কখনোই। আচ্ছা, এরপরে আরো কিছু কোশ্চেন আছে। শাহরাফাত ভাইয়ের, ওপি অ্যান্ড ফাংশনাল প্রোগ্রামিং ওয়েতে কাজ করার এক্সপিরিয়েন্স কিভাবে ডেভেলপ করব? কাজ করার মাধ্যমে, মানে এক্সপিরিয়েন্স বিষয়টা এমন, আপনি কাজ করতে করতেই হবে, তাছাড়া এক্সপিরিয়েন্স গেইন করার কোনো উপায় নেই। আপনি পার্সোনাল কিছু প্রজেক্ট করতে পারেন, যেখানে প্রজেক্টগুলো ছোট হবে, সেখান থেকে আপনার 100% এক্সপিরিয়েন্স আসবে না, জাস্ট অ্যাপ্লাই করতে পারবেন। কিছু কিছু ইমাজিনারি প্রজেক্ট নেবেন, কিছু কিছু বড় প্রজেক্ট দেখবেন, সেই প্রজেক্টগুলো মানে এক্সিস্টিং প্রজেক্ট, সেই প্রজেক্টগুলোর আর্কিটেকচার তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, সিস্টেম আর্কিটেকচার তৈরি করার চেষ্টা করবেন, মানে সফটওয়্যার আর্কিটেকচার তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে বিষয়টা এক্সপিরিয়েন্স আপনার তৈরি হবে। ওয়েব সিকিউরিটি নিয়ে আমি স্পেশালিস্ট না, আর যে বিষয়ে আমি স্পেশালিস্ট না সেই বিষয়ে কথা বলতে আমি চাই না। এই বিষয়ে যদি আমি কোনো মিসগাইড করি, তাহলে ক্ষতিটা তো আপনাদের হবে, আমার আর কি হবে? লাইফটা শেষ হবে, লাইফটা শেষে আমি হারায় যাব, তো হয়তো কথাটা আপনাদের ভেতরে থেকে যাবে। সেখান থেকে যদি আপনি মিসগাইডেড হন এবং ভুল কিছু শিখে ফেলেন, ভুল কিছু জেনে যান, সেটা আপনার লাইফে ক্ষতিকর হবে। তো এই জন্য যারা ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করে, স্পেশালিস্ট যারা, তাদের কাছ থেকে এই বিষয়ে কোশ্চেন করলে বেটার হবে।
আচ্ছা, এরপরে ফাইনাল কোশ্চিন, আজকের জন্য ফাইনাল কোশ্চিন, তারপরে আমরা আমাদের গেস্টের কাছে চলে যাবো। আমাদের আরেকজন গেস্ট আসতে পারিনি, ওনার কারেন্ট চলে গেছে। নাজমুল হাসান ভাই বলছেন, থ্যাঙ্কস ভাই, আমি আপনার ইউটিউব ফ্রি ভিডিওস দেখে অনেক কনফিডেন্ট এখন। আলহামদুলিল্লাহ ভাই, আমি মার্ন দিয়ে শুরু করেছি, এখন সেলস জেস, ম্যাটিওর, ইটিসি এগুলো শেখা কি উচিত? আচ্ছা, আরেকটা বিষয় হলো ভাই, মার্ন শিখে কি ফ্রিল্যান্সিং এর জন্য মার্কেট প্লেসে এক্সপ্লোর করা উচিত? বা মার্কেট প্লেস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, বিগত কয়েক বছর যাবত মার্কেট প্লেসের কি অবস্থা চলছে আমি জানি না। সো যারা মার্কেট প্লেসে আছেন তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন। দ্বিতীয়ত আমি বলবো যে সেলস জেসও ভালো, ম্যাটিওর জেসও ভালো, বাট অ্যাট দিস মোমেন্ট আমার মনে হয় যে এক্সপ্লোর করেন, আর নেস্ট জেস এক্সপ্লোর করেন, আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা অ্যাডোনিস এক্সপ্লোর করেন। এগুলো আপনার জন্য বেশি কাজে দিবে, ঠিক আছে? ম্যাটিওর বা হচ্ছে সেলস এর থেকে আমি জানি না বর্তমানে সেলস বা ম্যাটিওরের কি অবস্থা, তবে যতটুকু জানি সেটা হচ্ছে যে অ্যাডোনিস খুবই ভালো পপুলারিটি গেইন করছে এবং নেক্সট জেসও খুব বেশি পপুলারিটি গেইন করছে। এই দুইটা আপনি ফলো করতে পারেন। সফটওয়্যার অ্যান্ড ফাংশনাল রিকোয়ারমেন্ট, ও আচ্ছা, রিকোয়ারমেন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা টার্মস বলতে কি বোঝায়? ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে, রিকোয়ারমেন্টের কোর্স করছি বহু আগে, সব তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তারপরেও বলি, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো যথাসম্ভব যেই রিকোয়ারমেন্টস গুলো আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করছে, যে আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এখন ওই রিকোয়ারমেন্টস গুলো কমপ্লিট করার জন্য দেখা যাচ্ছে আরো কিছু রিকোয়ারমেন্টস চলে আসে আমাদের সামনে, আরো অনেকগুলো রিকোয়ারমেন্টস যেগুলো আমাদের ক্লায়েন্ট বলবে না কিন্তু আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, যদি আমি ভুল না হয়ে থাকি, ঠিক আছে? অনেক আগে এই বিষয় নিয়ে রিসার্চ করছি, স্টাডি করছি, সো মনে নাই, তো একটু গুগল করলে অবশ্যই বিষয়গুলো আপনি জানতে পারবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে সফটওয়্যারের নন ফাংশনাল রিকোয়ারমেন্টের বিষয়গুলা শেখার জন্য রিসোর্স কোথায় পাবো? রিকোয়ারমেন্টস এর উপরে একটা পারফেক্ট বই আছে। আচ্ছা, আমি তো বইয়ের লিস্টটাও প্রোভাইড করিনি। বুস্ট ইওর বেজ এর যেই ওয়েবিনার হয়েছিল সেখানে আমি কিছু বই সাজেস্ট করতে চেয়েছিলাম, পোস্ট করতে চেয়েছিলাম, সময় পাইনি। তো আমি রিকোয়ারমেন্টস এর উপরেও একটা বই সাজেস্ট করে দিব, আপনারা ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারেন আমাদের, যারা ফেসবুক গ্রুপে এখনো জয়েন করেননি। আচ্ছা, ব্যাক ইন ডেভেলপমেন্টে ডকার বা সিআইসিডি এর গুরুত্ব নিয়ে যদি একটু বলতেন। ব্যাক ইন ডেভেলপারদের কাজ ডকারে না, ব্যাক ইন ডেভেলপারের কাজ সিআইসিডি না, তবে কিছু কিছু ডিপেন্ডেন্সি ব্যাক ইন ডেভেলপারের থাকে। এই কাজগুলো মূলত ডেভঅপসদের, যারা ডেভঅপস ইঞ্জিনিয়ার তাদের। তবে একজন ব্যাক ইন ডেভেলপার হিসেবে ডকার কিভাবে কাজ করে আমাদের জানা দরকার, অবশ্যই জানা দরকার, যেটা আমাদের লাইফ ইজিয়ার করবে। আর দ্বিতীয়ত সিআইসিডি বেসিক আমাদের নলেজ রাখতেই হবে, কারণ আমরা যখন একটা সিআইসিডি মানে কি, মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি। মানে যখন আমি একটা কমিট করলাম, মার্জ করলাম, আমার মার্জ হওয়ার আগেই যখনই একটা কমিট করলাম, সেটা হচ্ছে একটা ভেতর দিয়ে যাবে, পাইপলাইনের ভেতর দিয়ে যাবে একটা টেস্ট সার্ভার, সেখানে আমার টেস্ট কেসগুলো টেস্ট করে দেখা হবে এবং সেটা আসলে অ্যাকচুয়াল ব্রাঞ্চে মার্জ করার মতো কিনা, মাস্টার ব্রাঞ্চে বা ডেভেলপমেন্ট ব্রাঞ্চে মার্জ করার মতো কিনা, সেটা সেখান থেকে টেস্ট করে দিবে অটোমেটিক্যালি। তো এই বিষয়টা সম্পর্কে একটা বেসিক নলেজ থাকা জরুরি বলে আমি মনে করি। তাহলে আপনার টিমের সাথে কাজ করতে সহজ হবে, ওপেন সোর্স প্রজেক্টে কোলাবোরেশন করতে অনেক সহজ হবে। ও, এটা কে কোশ্চেন করছেন? তাওহিদ বাড়ি ভাই, আপনি জানেন না ভাই এটা কোনো প্রশ্ন করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো যাই হোক, আজকের মতো আমি আপনাদের আর কোনো কোশ্চেন নিব না, অনেক আড্ডা হয়েছে। এবার আমি আমাদের গেস্টদের কাছে চলে যাই, গেস্টদের কাছ থেকে কিছু শুনি, ওনারা কিছু কথা বলুক। যে শিশির ভাই, আপনি বলেন। চলে যেতে হবে তো, যাওয়ার আগে কিছু যদি আপনি বলতে চান। ভাই আপনি ভাই ডিনো নিয়ে কিছু কথা বলছেন, একটু বলবেন বলছেন। হ্যাঁ বলেন, আপনি কি বলবো বলেছিলেন আপনি মনে নেই আমার। মানে গতকাল লাইভে বলছেন যে আপনি ডিনো নিয়ে কিছু ডিসকাস করবেন। আচ্ছা, ডিনো নিয়ে ডিসকাস করতে চেয়েছিলাম। ডিনোর বিষয়টা হচ্ছে যে আমি পার্সোনালি যেটা মনে করি, আমার অপিনিয়ন, আর আমি এভাবেই থিঙ্ক করতে পছন্দ করছি, সেটা হচ্ছে যে নোড.জেএস এর বর্তমান ভার্সন কত, 14 মনে হয় না? তো 14 ডিনো হচ্ছে 15 ভার্সন। আমি এভাবে কল্পনা করি, ডিনো 15 ভার্সন, নাথিং এলস। তো ডিনো যদি 15 ভার্সন হয়, অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া ডিনো শিখবো আগে না নোড.জেএস শিখে আসে ডিনো শিখতে হবে? এরকম কোনো কনফিউশন নেই। আপনার যদি জাভাস্ক্রিপ্টের নলেজ থাকে তাহলে আপনি ডিনো শিখে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না, নোড.জেএস এর কোনো ডিপেন্ডেন্সি নাই। আবার যদি আপনি নোড.জেএস শেখেন তাতেও কিছু যায় আসে না, কারণ মার্কেট প্লেস এখন কাজ করবে ডিনো নিয়ে, নোড.জেএস নিয়ে। ডিনোর কাজ তৈরি হতে আরো কিছু সময় লাগবে। তো যাই হোক, যে আজকে শেখা শুরু করছে তার জন্য যে কোনো একটা শিখলেই হবে, কোনো সমস্যা নেই। আর ডিনোকে আমি আপগ্রেডেড ভার্সন কেন ধরছি, ঠিক আছে, 15 কেন ধরছি, কারণ নোড.জেএস এ যে মিসিং বিষয়গুলো ছিল, 10-15-20টা মিসিং টপিক ছিল, যেগুলো রায়ান্ডেলের মনে হয়েছে যে নোড.জেএস এ থাকা উচিত ছিল, কিন্তু সেগুলো মিস করে ফেলছে, তাই সে ডিনো নিয়ে আসছে।
তাহলে কি দাঁড়ালো, নোটজেসে যেটা নাই সেটা আসলো এবং একটা নতুন মানে নাম পেলাম আমরা ডিনো। তাহলে সেটা ভার্সন 15 করে কেন করা হলো না? কারণ যখন আপনি ডিনোর আর্কিটেকচারের দিকে তাকাবেন দেখবেন যে পুরো ইমপ্লিমেন্টেশনটাই ডিফারেন্ট, ফুল ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট। তো যখন নোটজেসকে এইভাবে ফুল মানে এত ব্রেকিং চেঞ্জ দিয়ে একটা আপডেট আসতো, তখন কিন্তু এক্সিস্টিং যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো অনেক হার্ম হতো, অনেক ঝামেলা তৈরি হতো, যে কারণে তাদের একটা নতুন প্রজেক্ট তৈরি করতে হয়েছে, সেই প্রজেক্টটা ডিনো নাম। এছাড়া কিছুই না, মানে আমরা নিজেরা অনেক কনফিউজ হয়ে যাচ্ছি যে কি হচ্ছে, ডিনো কেন, নোট কেন, কোনটা ব্যবহার করব। ভাই রিল্যাক্সড, জাস্ট রিল্যাক্সড। আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, ইউ ক্যান গো উইথ নোটজেস, ইউ ক্যান গো উইথ ডিনো এনি টাইম। ঠিক আছে, শেখার জন্য কোনো লার্নিং কার্ভ লাগবে না। হয়তো প্রথম 1-2 দিন একটু ডকুমেন্টেশন দেখা লাগবে, এটাকে কোনো শেখার সময় বলে না। ঠিক আছে, একটা নতুন লাইব্রেরি শিখতেও এই সময় লাগে, এছাড়া কিচ্ছু না। ঠিক আছে, আমি এই এতটুকুই বলবো যে ডিনো বা নোটজেস নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। যারা নোটজেস করছেন করেন, ডিনো ফান হিসাবে শিখতে থাকেন, প্র্যাকটিস করেন। আবার যারা স্টার্টিং করবেন তাদের আমি এখনই সাজেস্ট করবো না ডিনো শেখার জন্য, আপনি নোটজেস করেন, কোনো সমস্যা নেই। আবার এমনও বলবো না যে ডিনো শিখতে আপনি পারবেন না, কেন পারবেন না, একই বিষয়। তবে নোটজেস করেন, পরে ডিনো করেন, কিছুদিন পরে। ডিনো আগে একটু স্টেবল হতে দেন। ফেসবুক মানে গিটহাব স্টার দিয়ে আসলে সবকিছু কিন্তু বিচার করা যায় না। গিটহাব স্টার মানে হচ্ছে যে কত মানুষ এটা পছন্দ করছে। পছন্দ করার অর্থই এটা না যে আমার মার্কেট প্লেসে বা হচ্ছে আমার কমিউনিটিতে এটা সব থেকে বেশি চলছে, সমস্ত প্রজেক্ট এটা দিয়ে হচ্ছে। এটা দিয়ে হওয়ার জন্য এর ইকোসিস্টেমটা আরেকটু চেঞ্জ হতে হবে। যত বড় বড় ফ্রেমওয়ার্ক আছে বা লাইব্রেরি আছে সবগুলো এর জন্য কম্পেটিবল হতে হবে। আবার এমনটাও না যেগুলো কম্পেটিবল করা কিন্তু খুব টাফ, এরকম কিছুই না। কিন্তু যেই লাইব্রেরিটা বা যেই ফ্রেমওয়ার্কটা এখন নোটজেস প্ল্যাটফর্মে চলছে সেই সেম লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কটা ডিনোর জন্য কম্পেটিবল করে ফেলবে তারা, খুব অল্প কিছু কোড পরিবর্তন করেই। তো এই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নেই, জাস্ট যেভাবে চলছে সেভাবেই চালাতে থাকেন। আজকে নোটজেস পারলে কালকে ডিনোও পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনার আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? আমাদের মানে হ্যাঁ, জি ভাই, আমাদের বুট ক্যাম্পের মানে অ্যাক্টিভিটিস কবে শুরু হবে যদি একটু বলতেন, মানে আমাদের বুট ক্যাম্পের আমাদের শুরু হবে হচ্ছে 1 আগস্ট থেকে। এবং আপনাদেরকে আমি কিছু সাজেশন দিয়ে দিব। আপনাদের এর মাঝখান সময়টাতে যারা রেজিস্ট্রেশন করবে সবাইরই আমি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, যে তাদের এই সময়টাতে কিভাবে কি প্র্যাকটিস করা উচিত, কি করা উচিত, এই গাইডলাইনটা দিয়ে দিচ্ছি। এবং আপনাদেরকে নিয়ে আমরা বসবো, আপনাদের তো ইনফরমেশন কালেক্ট করা হয়েছে, আপনাদের আইডি কার্ডেরও কাজ চলছে। সো আপনাদেরকে নিয়ে আলাদা একটা টিম করে আমরা সেখানে আপনাদের সবকিছু জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই, খুব দ্রুতই দিব। আচ্ছা, ধন্যবাদ ভাই। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। শাহবালি ভাইয়ের কিছু বলার আছে? ভাইয়া আমার হলো একটু জানার বিষয় জানবো একটু, যে আমাদের ক্লাস তো সম্ভবত শনি অথবা রবিবার, নাকি শনি রবিবার 2 দিন? না, এটা ডিপেন্ড করছে ভাইয়া, এটা ডিপেন্ড করছে যে যদি আপনাদের কর্পোরেটে যারা চাকরি বাকরি করেন তাদের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তাদের জন্য আমার প্ল্যান হচ্ছে ফ্রাইডে, তাদের জন্য প্ল্যান। আর যারা হচ্ছে স্টুডেন্ট তাদের জন্য প্ল্যান হচ্ছে শনি রবি হতে পারে, সোম মঙ্গল হতে পারে, এইভাবে করে যে কোনো পর 2 দিন। শনি রবি হলে অনেক অফিসগুলোতে দেখা যায় যে শনি রবিতে ছুটি থাকে। আচ্ছা আচ্ছা, ইভেন সরকারি ছুটিও শুক্র শনি থাকে। শনি থাকে, হ্যাঁ। তো শনি রবি মনে হয় বেস্ট হবে। আচ্ছা, এটা এখনো আমরা স্কেডিউল ঠিক করিনি। এটা আমার আর কি ওপিনিয়ন। আর একটা জিনিস জানার ছিল, সেটা হলো যে আমি যেহেতু অফিস করে আমাদেরকে আবার এই ধরনের একটা ট্রেনিং এ অ্যাটেন্ড করতে হবে, সেক্ষেত্রে আমরা যেহেতু আমি ঢাকায় থাকি, আমরা যদি অনলাইন থেকে করতে চাই তাহলে কি এটা অ্যালাউ করা হবে কিনা? এই জন্য অনলাইন থেকে করতে চাইলে আপনার যদি প্রবলেম থাকে অবশ্যই অ্যালাউ করা হবে, কিন্তু আমি সাজেস্ট করব যে অফলাইনে যদি সুযোগ থাকে অফলাইনেই করার। কারণ অনলাইনে যদিও স্ট্রিমিংই করা হবে, কিন্তু তারপরেও অফলাইনে আপনি যে ফ্লেভারটা পাবেন সেই ফ্লেভারটা তো আসলে অনলাইনে পাবেন না। হ্যাঁ, কিন্তু এখনকার যে পরিস্থিতি করোনার কারণে ওখানে আমাদের আসলে অফিসের একটা রুলস আছে, যে আমাদের অফিসের রুলস হলো যে আমাদের ঘরের বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, যার কারণে আমরা একটু বন্দির মধ্যে আছি। গত 4 মাস প্রায় হয়ে যাচ্ছে আমরা ঘর থেকে তেমন একটা বের হতে পারি না। আচ্ছা আচ্ছা, তো চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের লকডাউন যদি না ওপেন হয়, মানে সবকিছু যদি স্বাভাবিক না হয়, তাহলে আমাদের ক্লাস অনলাইনে শুরু হয়ে যাবে। ওকে, গুড। এটা আর আমি অফলাইন প্রসেসটা শুরু হবে হচ্ছে আপনার যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনারা এই যারা অফলাইন করবেন রেজিস্ট্রেশন করেছেন তারা আবার গিয়ে সেই ক্লাসে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, ওকে, আর কোনো কোশ্চেন? ঠিক আছে ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। আচ্ছা, সাহেব আলী ভাই শেষ করে নিক।
না আমার আর তেমন কোনো কোশ্চেন নাই, আমি একটাই ইয়া করি যে আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা ক্লাসটা পুরোপুরি স্টার্ট করতে পারেন আর সবাইকে নিয়ে যাতে আমরা একসাথে আগাতে পারি, যাতে বলতে পারি যে না ওই ডেভেলপার বা ওই প্রোগ্রামারটা বা এই অ্যাপ্লিকেশন ডেভেলপারটা স্ট্যাক লার্নারের একটা প্রোডাক্ট। আর যখন এটা যেমন আমি যখন আইডিবি থেকে বের হয়েছি তখন আইডিবির প্রোডাক্ট মানে মানে কোনো জায়গায় চাকরি পেতে সমস্যা হয়নি, আমি পড়তে পড়তেই চাকরি পেয়ে গেছি। আর যে সময় আমি পড়তে পড়তে চাকরি পাইছি সেই সময় অনেকেই পাইছে, তবে আমি অনেক আগে পাইছি, মানে আমি পড়ার প্রায় শুরুতেই মাঝখানে যাইতে পারিনি, তার আগে চাকরির অফার আসছে, ইভেন আমি মোটামুটি ভালো স্যালারিতেই ঢুকে পড়ছিলাম, পরে শেষ করে আমি আবার ঢুকছি। তো এমন যাতে হয় যে আমি নাইম ভাইয়ের ইয়ে থেকে আসছি বা আমি স্ট্যাক লার্নার থেকে আসছি, মানে তার মানে আমি জাভা স্ক্রিপ্টের কিছু একটা জানি, তো আমাকে যাতে ওরা প্রিফার করে, আমি চেষ্টা করব। আমি চাই অবশ্যই ধন্যবাদ আপনাকে এরকম একটা কামনা করার জন্য, আমরা সবসময় চেষ্টা করব, আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমরা পারবো। ধন্যবাদ আপনাকে এইরকম একটা মোটিভেশন দেওয়ার জন্য আমাদেরকে, অবশ্যই ধন্যবাদ। আচ্ছা শিশির ভাই আপনি বলেন। ভাই আমিও তো ভাই মানে জব করছি মানে কয়েক মাস ধরে, আমিও তো ভাই আমার পক্ষেও ভাই মানে সাভার থেকে মিরপুর যে জব করি, তো আমার পক্ষে ভাই মানে অফলাইনে অ্যাটেন্ড করা মানে পসিবল হবে না। তো সেখানে যদি আপনারা সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে মানে সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা পার্সোনালি ডিসকাস করব, ঠিক আছে? এগুলো লাইভের অ্যাকচুয়াল বিষয় না, ঠিক আছে? আমাদের তো যেহেতু সিস্টেম আছে, তো আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি করবেন, যেটা আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে অসংখ্য আপনাদেরকেও ধন্যবাদ, আর আপনাদেরকে সবাইকেই স্বাগতম যারা আসলে লাইভটা এতক্ষণ ধরে এনজয় করলেন। আগামীকালকে আরেকটা লাইভ হবে ওয়েব ডিজাইনের উপরে, ওয়েব ডিজাইন বুট ক্যাম্পে যারা স্কলারশিপ পেয়েছেন তাদের উপরে, এবং ওয়েব ডিজাইনের বিভিন্ন কোশ্চেন থাকবে। তো দেখা হচ্ছে আগামীকালকে, আশা করছি ভালো থাকবেন। গুড নাইট। ধন্যবাদ। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।